স্যার ওই অলিভার জয়েন হইতে পারতেছে না স্যার। জি, স্যার অলিভার জয়েন হইতে পারতেছে না। এই যে কেবল ওনার রিকোয়েস্ট আসলে অ্যাকসেপ্ট করলাম, এতক্ষণ তো রিকোয়েস্ট আসে নাই ভাই। ও আসতেছিল না তাহলে, মানে ঘুরতেছিল খালি বলতেছে, আমার এই হ্যাঁ, ওই যে দিচ্ছিল। এখন আসছে, করে দিছি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ফারজিয়া আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু। স্যার এই আমি যে মনে হয় জি স্যার। এটাই যে আমাদের নিউ ব্যাচ, আপনি আজকে তো ফার্স্ট টাইম জয়েন করছেন, সমস্যা নাই, শুরু করেন ইনশাল্লাহ। আর আপনাকে গ্রুপে অ্যাড করা হয়নি, আমি গ্রুপে অ্যাড করে দিব না আর কি, ঠিক আছে? জি স্যার। স্যার একটু লাস্ট ক্লাসের যদি রিক্যাপটা হতো তাহলে আমার জন্য মনে হয় বেটার হতো। হ্যাঁ, সেটা রিক্যাপ তো হবেই। ওই রিক্যাপ করার জন্য কাউকে খুঁজতেছিলাম। ইয়া দীপঙ্কর দা, কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায় আজকে? আলামিন কি করতে পারবেন? গত ক্লাসে আমরা কি কি পড়িয়েছি বা পড়েছি আর কি। আলামিন, স্যার আমি একটু বাইরে ছিলাম, তো অন্য কেউ একজন একটু যদি আলোচনা করতো তাহলে ভালো হতো। আচ্ছা, তাহলে আর কাকে দেওয়া যায়? মাসুদুল ইসলাম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনি, অনেক সালাম, আপনি করেন রিক্যাপ আজকে। এক আচ্ছা একজন এক শিওর একজন রিক্যাপ করবেন। এরপর থেকে কিন্তু কোনো অজুহাত দেওয়া যাবে না, সেভাবে প্রস্তুতি রাখবেন কবে কাকে দিব, লটারির মতো, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। আমরা স্যার 29 তারিখ, গত মাসের 29 তারিখ আমরা ফার্স্ট ক্লাস করছি। তো ওখানে মূলত প্রথমে আলোচনা হয়েছে সিএস নিয়ে, সেটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। সিএস মানে হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই আর কি। তো তখন আমাদের বলছিলেন যে সিএস এ আমরা লেভেল 4 সম্পর্কে একটু আলোচনা করছিলেন। সিএস বলার পরপরই যে লেভেল 4 আমরা যে এটা করতেছি, লেভেল 4 এইটা হচ্ছে যে আমরা নিজেরা ডিসিশন নিতে পারবো। লেভেল 4 এর একজন যে করতে পারবে, সে নিজেই ডিসিশন নিতে পারবে কোনো কিছু করার জন্য উইদাউট হেল্প, ঠিক আছে? তাকে অনেক সময় ক্লাস কন্টিনিউ করতে হবে, কারো সহযোগিতা ছাড়াই সে এটা করতে পারবে, এই আর কি। আর সিবিটিএম, আমরা যে সার্টিফিকেটটা পাবো সেটা হচ্ছে সিবিটিএম, কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথোডোলজি, এই সার্টিফিকেটটার নাম হবে। আর যে কারিকুলামটা, এটা হচ্ছে সিবিটিএ। তো এখানে আমাদের 4 নাম্বার পৃষ্ঠায় দেখানো হয়েছিল কিছু অ্যাব্রিভিয়েশন আছে, যেগুলা যেমন সিবিটি এর মানে কি, সিএস এর মানে কি, সিবিসি এর মানে কি, এই অ্যাব্রিভিয়েশনগুলো আমাদের জানতে হবে। এটা 4 নাম্বার পেজে আমাদের যে সিএসটা দেয়া আছে, ওই যে এই যে এগুলো আমাদের সবার আছে কিনা জানি না, যারা নতুন আসছে তাদের আমাদের কিছু স্যার পিডিএফ করে পাঠাইছে। এর মধ্যে একটা আছে সিএস, আছে সিবিএলএম আছে, আর আছে এনটিভি কিউএম, এরকমের কিছু জিনিস আছে। নামগুলো এই মুহূর্তে একদম কঠিন মনে হচ্ছে। তো এখানে সিএস এর ক্ষেত্রে সব পৃষ্ঠা পড়া লাগবে না। স্যার বলছে যে কোর্স স্ট্রাকচার, সিএস এর যে কোর্স স্ট্রাকচার আছে 4 নাম্বার পেজে, ওই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে। এখানে টোটাল 11টা আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি আছে, ঠিক আছে? ইউনিট, সিএস এর ক্ষেত্রে ইউনিট অফ কম্পিটেন্সিটি হচ্ছে একটা সাবজেক্টের মতো। যেমন আমরা কোনো ক্লাসে পড়ি, সমাজ পড়ি, বায়োলজি পড়ি, ভূগোল পড়ি, তো সিএস এর মধ্যে ইউনিট অফ কম্পিটেন্সি এই যে 11টা হচ্ছে সাবজেক্ট। তো এই 11টা আমাদের পড়তে হবে। আগে 12টা ছিল, এখন 11টা করা হয়েছে, এই আর কি। টোটাল 360 আওয়ার্সের কোর্স, 360 ঘন্টা আমাদের টোটাল কোর্সের ডিউরেশন। তো সিএস এর ইউনিট অফ কম্পিটেন্সি যে 11টা, তার মধ্যে 1 থেকে 6 এই ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে সেকশন স্পেসিফিক, আর 7 থেকে 11টা এটা হচ্ছে অকুপেশন স্পেসিফিক, এই। আর 7 থেকে 11-র মধ্যে 7, 8, 9 এই তিনটা হচ্ছে ট্রেনিং পার্টের ক্ষেত্রে, আর 10, 11 লাস্টের যে দুইটা, এই দুইটা হচ্ছে অ্যাসেসার পার্ট আমাদের, এই আর কি। আর এখানে এই যে প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সি 1 থেকে 11টার, এগুলা কোনটা কি নিয়ে আলোচনা করবে সেগুলো সম্পর্কে আমাদের জানা হয়েছিল, যে কোনটা কি নিয়ে আলোচনা করবে। যেমন উদাহরণস্বরূপ যদি 1 নাম্বার হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের আলোচনা, এটা সেটার একটা নাম আছে, এটা ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর। এভাবে প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। যেমন 2 নাম্বারের নাম হচ্ছে, 2 নাম্বার সাবজেক্ট বা ইউনিট অফ কম্পিটেন্সির নাম হচ্ছে অ্যাপ্লাই ওয়াশ
মানে ওয়ার্ক সেফটি অ্যান্ড হাই ওয়াশ ও এস অকুপেশনাল সেফটি অ্যান্ড এইচ এস এ হেলথ, সেফটি অ্যান্ড হেলথ, যাই হোক এরকম একটা নাম আছে। পরেরটা হচ্ছে আহ, আহ, 3 নম্বরটা এরকম 11টা নাম আছে, সব ভুলে গেছি এই মুহূর্তে মনে নাই, ওই দিন পড়ছিল আর কি। তারপর মূলত এটা আমাদের হোমওয়ার্ক ছিল 11টা, যে সিএস এর যে ইউনিট অফ কম্পিটেন্সি আছে এগুলো একদম টুটস্থ করতে হবে যাতে আমরা এগুলা করতে পারি। এই হোমওয়ার্কটা আমরা পরের দিন করছিলাম এই আর কি। তো এখানে ইউনিট অফ কম্পিটেন্সির আন্ডারে আবার কিছু এলিমেন্ট আছে, যেমন ইউনিট অফ কম্পিটেন্সি যদি সাবজেক্ট ধরা হয় তাহলে এলিমেন্ট অফ কম্পিটেন্সি হচ্ছে অধ্যায় ধরতে হবে। এই এলিমেন্ট অফ কম্পিটেন্সি সিএস এর ওই 4 নম্বর পেজে গেলে এগুলো দেখা যাবে। আর কিছু এই এলিমেন্ট অফ কম্পিটেন্সি আন্ডারে কিছু পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে যেগুলোকে আমরা প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে টপিকস ধরতে পারি, এক একটা টপিকস। এই এই হচ্ছে আছে। আর ওখানে কিছু ইউনিট অফ কম্পিটেন্সির ক্ষেত্রে দেখা যাবে কিছু আন্ডারলাইন, কিছু বোল্ড হরফের কিছু লেখা আছে, ওগুলা হচ্ছে ভেরিয়েবল এবং রেঞ্জ। মানে ওই বোল্ড হরফযুক্ত যেখানেই আমরা ইউনিট অফ কম্পিটেন্সির আন্ডারে যেগুলো আমরা দেখতে পাবো বোল্ড হরফযুক্ত, তাহলে সেগুলো ভাবতে হবে যে এগুলা এই ভেরিয়েবল সব পড়া লাগবে না। আমরা জানি যে ভেরিয়েবল হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যেগুলোর চেঞ্জ হতে পারে, তো ওর কিছু রেঞ্জ আছে, সব পড়া লাগবে না। যে রেঞ্জগুলো আমাদের এই সিএস এ দেয়া আছে আমরা শুধু ওগুলাই পড়বো। তো পরের ক্লাসে আমরা এটা করছিলাম, পরের ক্লাসটা করছিলাম মূলত 30 তারিখ, পরের দিনে আমরা করছিলাম। সেখানে আমাদের 1 নাম্বার যেটা আছে ইউনিট অফ কম্পিটেন্সি ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর, এইটা আমাদের পড়ানো হয়েছিল। তো এখানে কিছু সেকেন্ড ক্লাসে প্রথমে আমাদের কিছু টার্মিনোলজি সম্পর্কে কথা বলা হয়েছিল। যেমন প্রথমে বলা হয়েছিল টিবেট কি, টিবেট সম্পর্কে আমাদের বলা হয়েছিল। টিবেটের অ্যাব্রিভিয়েশন অর্থ হচ্ছে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এই আর কি। এইটা সম্পর্কে বলা হয়েছিল যে এটা এমন একটা শিক্ষা ব্যবস্থা তো এবং প্রশিক্ষণ পদ্ধতি যা আমাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা এবং জ্ঞান প্রদান করে। তো ইংলিশে বলতে গেলে বলা যায় ইট ইজ এ এডুকেশন অ্যান্ড ট্রেনিং হুইচ প্রোভাইডস নলেজ অ্যান্ড স্কিল ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড ডেভেলপ অ্যাটিটিউড টু ওয়ার্ক ফর বেটার প্রোডাক্টিভিটি ইন এ সিস্টেমেটিক ম্যানার উইথ সেফটি অ্যান্ড হাইজিন। এটা বড় করে ইংলিশে লেখা আছে, আর এটা স্যার সহজভাবে বুঝাই দিয়েছিল যে এটা একটা শিক্ষা ব্যবস্থা বা প্রশিক্ষণ পদ্ধতি যা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদেরকে স্কিল এবং নলেজ প্রদান করে, এই আর কি। তো এখানে কিছু কথা বলছিল যে আমাদের স্কিল ফর এমপ্লয়মেন্ট, ডেভেলপ অ্যাটিটিউড করে এবং সেফটি হাইজিন। এই অ্যাটিটিউডের মধ্যে আমাদের সেফটি এবং হাইজিন এই বিষয়গুলো আমাদের বলছিল। এখন টিবেট সেক্টর, এই যে টিবেট যেহেতু এটা একটা পদ্ধতি, এই ব্যবস্থা, এই ব্যবস্থাকে একটা সেট অফ প্রিন্সিপাল এবং গাইডলাইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে এনটিভিকিউএফ, ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন, এফ হচ্ছে ফ্রেমওয়ার্ক, যে আমরা কিভাবে এই লার্নিংটা শিখবো, এর রিকগনাইজেশন কিভাবে হবে, তারপরে এর অ্যাসেসমেন্টটা কিভাবে হবে, কিভাবে আমাদেরকে সনদ দেওয়া হবে, মানে এটা ইন্ডাস্ট্রি আমাদেরকে ডিফাইন করে দেন এবং সেই অনুসারে আমাদের এই ফ্রেমওয়ার্কটা তৈরি হয়। তো এখানে আমাদের লেভেল 1 থেকে 6 আছে, এনটিভিকিউএফ অনুসারে আমাদের 6টা লেভেল আছে, এছাড়াও অতিরিক্ত আরো 2টা আছে, 6টা লেভেল আছে 1 থেকে 6। আর যে 2টা এছাড়া অতিরিক্ত আছে সেটা হচ্ছে প্রি ভোকেশনাল 1 আর 2। এই প্রি ভোকেশনাল 1 আর 2 মূলত যাদের নো লিটারেসি বা যে আন্ডার প্রিভিলেজ যে পার্সনগুলো আছে, এগুলোদেরকেও আমরা আসলে এনটিভিকিউএফ এই ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসার জন্য এনাদেরকেও নিয়ে আসতে চাচ্ছে। ইনক্লুসিভিটি যেটাকে বলা হয়, যে না আমরা সব জনগোষ্ঠীকেই এই এনটিভিকিউএফ এর মধ্যে নিয়ে আসার জন্য প্রি ভোকেশনাল 1 আর 2। আর লেভেল 1 থেকে 6 এইটারও বলা হয়েছে। আমরা মূলত লেভেল 4 যারা করব 1 থেকে 6 এর মধ্যে, এরা হচ্ছে স্কিলড ওয়ার্কার হিসেবে কাজ করব। লেভেল 4 সম্পর্কে এর আগেও আমরা বলছি, যারা নিজেরাই নিজেদের গাইড করতে পারবে, কাজ করতে পারবে, তার মানে স্কিলড ওয়ার্কার হিসেবে আমরা এখানে কাজ করতে পারবো। এছাড়া লেভেল যদি 1 থেকে আমরা শুরু করি, 1 থেকে 6 পর্যন্ত, তাহলে এই বিষয়গুলো আমাদেরকে বলা হয়েছিল যে লেভেল 1 হচ্ছে এটা হচ্ছে বেসিক ওয়ার্কার, ঠিক আছে। এরা মূলত একটা ডিরেকশন, সুপারভাইজারের ডিরেকশন অনুসারে কাজ করবে, এর বাইরে তারা কাজ করতে পারবে না। এটা হচ্ছে লেভেল 1, এদেরকে বলা হয় বেসিক ওয়ার্কার। আর লেভেল 2 এটা হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার। এরা ইনডাইরেক্ট সুপারভিশন
সুপারভাইজারের ইনডিরেক্ট সুপারভিশন অনুসারে আমরা কাজ করতে পারবে এই যারা লেভেল 2 কমপ্লিট করেছে। আর লেভেল 3 হচ্ছে সেমি স্কিলড ওয়ার্কার, এরা সুপারভিশন এর আন্ডারেই কাজ করবে, তবে তাদের মাঝে মধ্যে কিছু অটোনমি থাকবে, কিছু স্বাধীনতা থাকবে। আর লেভেল 4 এরা হচ্ছে স্কিলড ওয়ার্কার, এদের সম্পর্কে অনেক স্যার বলছে যে এরা মূলত সরি স্যার একটু ইন্টারাপ্ট হয়ে গেল, সরি। লেভেল 4 আছে স্কিল ওয়ার্কার, এটা টেক রেসপন্সিবিলিটি উইদিন রিজন, এবং এরা এদের স্বাধীনভাবে কাজ করতে পারবে উইদাউট সুপারভিশন। আর লেভেল 5 হচ্ছে এটা হচ্ছে হাইলি স্কিলড ওয়ার্কার, এরা মূলত কর্মক্ষেত্রে সুপারভাইজার পদে এরা হয়, নিয়োগ হয়, এবং এরা যত কাজ আছে কাজের ওভারঅল রেসপন্সিবিলিটি এরা নিবে, এরা নিজেরাও কাজ করতে পারবে সমস্ত কাজ, এবং যারা স্কিল ওয়ার্কার এদের দিয়েও কাজ করাই নিতে পারবে। আর সবচেয়ে বড় সেটা হচ্ছে লেভেল 6, এরা মূলত মিড লেভেল ম্যানেজার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, এরা সুপারভাইজার হিসেবেও কাজ করতে পারে, এরা পুরো টিমটাকে ম্যানেজ করে এই আর কি। এবং এরা আইডেন্টিফাই অ্যান্ড ডিজাইন দ্য লার্নিং প্রোগ্রামস, এবং এই যে লার্নিং প্রোগ্রামগুলো এগুলো ডিজাইন করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, ডেভেলপ করতে পারে। এই হচ্ছে লেভেল 1 থেকে 6 এর কিছু বর্ণনা আছে। তা এর তার প্রথমে আমাদের টিবেট গেল, এনটিভিকিউএফ এর লেভেলগুলো গেল, তারপর আমাদের কম্পিটেন্সি সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছিল যে হোয়াট ইজ কম্পিটেন্সি। এটা হচ্ছে অ্যাবিলিটি টু পারফর্ম এ টাস্ক দ্য স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড, তো স্ট্যান্ডার্ড অনুসারে যে আমাদের যে স্ট্যান্ডার্ড সিএস আছে সেই সিএস এর লেভেল অনুসারে আমরা যে তার কাজ করার যে অ্যাবিলিটি, সক্ষমতা, স্কিল মানে দক্ষতা, আর কম্পিটেন্সি মানে হচ্ছে সক্ষমতা, এই পারফর্ম করার অ্যাবিলিটিটাই হচ্ছে তার কম্পিটেন্সি। যারা এই কম্পিটেন্সি অর্জন করতে পারবে তাদেরকেই কম্পিটেন্ট করা হয় মূলত। এখানে কয়েকটা এলিমেন্ট বলা হয়েছে কম্পিটেন্সির ক্ষেত্রে। কেএসএ, কেতে হচ্ছে নলেজ, এরা মূলত নলেজটা হচ্ছে এটা এই বিষয় যে তার আন্ডারস্ট্যান্ডিং, কোনো কিছু সম্পর্কে তার আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং অনুসারে সে তার টাস্কটা করতে পারবে। আর স্কিল হচ্ছে পারফেক্টলি সেই নলেজের মাধ্যমে সে পারফেক্টলি এই কাজটা তার করতে পারবে পারফেক্টলি। আর অ্যাটিটিউড হচ্ছে সে সঠিকভাবে যে কাজটি করার যে মনোভাব বা সিদ্ধান্ত, অনেস্টলি, সেন্সিয়ারিটি, হাইজিন, সেফটি মেনটেন করে যে সে এই কাজটা করবে তার স্কিল অনুসারে, এটা হচ্ছে তার অ্যাটিটিউড। এই হচ্ছে। তো আর একটা কথা বলছেন, উইদাউট অ্যাটিটিউড নলেজ অ্যান্ড স্কিল আর ভ্যালুলেস। যদি কারোর মধ্যে সেই সেন্সিয়ারিটি বা অনেস্টি বা সেফটি, হাইজিন এই মেনটেন করার যদি প্রবণতা না থাকে, তাহলে আর তার নলেজ এবং স্কিলটা হবে ভ্যালুলেস। তারপর কম্পোনেন্ট অফ অ্যাটিটিউড নিয়ে স্যার আলোচনা করছিল যে অ্যাটিটিউডের মধ্যেও কিছু কম্পোনেন্ট আছে, যেমন অ্যাফেক্টিভ, কগনিটিভ, কোনেটিভ আর ইভ্যালুয়েশন। এই চারটা বলছেন, এগুলো পরে বলছেন স্যার আরো ব্যাখ্যা করে পড়বেন। আচ্ছা, টাইপস অফ ইউনিট অফ কম্পিটেন্সির কিছু টাইপস আছে। ওখানে আমরা যেমন বলছিলাম, যখন আমরা ইউনিট অফ কম্পিটেন্সি পড়ছিলাম তখন কিছুগুলো বলছিলাম যে সেক্টর স্পেসিফিক, আবার কিছু বলছিলাম হচ্ছে গিয়া অকুপেশন স্পেসিফিক। তো এরকমের 3 ধরনের মূলত টাইপ আছে ইউনিট অফ কম্পিটেন্সি, 3 ধরনের টাইপ আছে। এক নম্বর আছে জেনেরিক কম্পিটেন্সি বা বেসিক কম্পিটেন্সি, আর এটা মূলত সবার লাগে। একটা হিউম্যান বডি, একজন হিউম্যান হিসেবে আমাদের প্রত্যেকেরই এই ধরনের নলেজ কম্পিটেন্সি থাকা দরকার। যেমন ল্যাঙ্গুয়েজ আমাদের, তারপর আছে নিউমেরিক্যাল ভ্যালু যেগুলো আছে, গুনতে পারা, এই যে জিনিসগুলো, এগুলো সবারই দরকার। যে সেক্টরে একটা মানুষ হিসেবে তার যে কোনো কাজ করার জন্যই এই ধরনের আমাদের কম্পিটেন্সি থাকা দরকার। এটাকে বলা হয় জেনেরিক কম্পিটেন্সি, এর আর এক নাম হচ্ছে বেসিক কম্পিটেন্সি। আর একটা হচ্ছে সেক্টর স্পেসিফিক বা কমন কম্পিটেন্সি। সেক্টর স্পেসিফিক কি, যে যে সেক্টরে কাজ করে ওই সেক্টরে তার কিছু নলেজ থাকা লাগে। যেমন যদি হেলথ সেক্টরে বলি আমরা, বা কেয়ার গিভার হিসেবে যে কাজ করে, তার কেয়ার গিভারের তো অনেকগুলো আবার অকুপেশন আছে। তার মধ্যে অটিজম রিলেটেড কেউ কাজ করে, কেউ ইল্ডারলি কেয়ার হিসেবে কাজ করে, কেউ চাইল্ড কেয়ারার হিসেবে কাজ করে। কিন্তু প্রত্যেকেরই প্রেশার মাপা, পালস দেখা, টেম্পারেচার দেখা, এই যে ভাইটাল সাইনগুলো, এই প্যারামিটারগুলো কিন্তু ওই সেক্টরে সবাইকেই জানতে হবে কমনলি। এটা হচ্ছে সেক্টর স্পেসিফিক। আর অকুপেশনাল স্পেসিফিক হচ্ছে আরো স্পেসিফিক, এটা আরো নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। যদি কেউ ইল্ডারলিদের কাজ করে, ইল্ডারলিদের কাজ করে, তাহলে তার কিছু কোর কম্পিটেন্সি, কোর কিছু কাজ জানা দরকার শুধু ইল্ডারলিদের জন্যই। এটা হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক। এটাকে আরেক নাম হচ্ছে কোর কম্পিটেন্সি। এই জিনিসগুলাই মূলত এই গত 2টা ক্লাসে আমাদেরকে পড়ানো হয়েছিল। স্যার, হ্যালো স্যার, এই পর্যন্তই সম্ভবত আমাদেরকে পড়ানো হয়েছিল।
খুবই চমৎকার। আমরা আপনার জন্য একটা করতালি দিতেই পারি। খুবই ভালো, মানে চমৎকার ব্যাখ্যা করেছেন এবং সবকিছু মোটামুটি কভার করে ফেলছেন আর কি। থ্যাংকস টু ইউ। ইটস ওকে স্যার। আমরা চাই যে আমাদের সকলেই এইরকম ভাবে আর কি করে। তো এ পর্যন্ত কারোর কোনো জিজ্ঞাসা বা কোশ্চেন বা কোনো কিছু করা আছে কিনা? ওকে, নাই তাহলে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, এই পর্যন্ত আমরা গতদিন পড়ছিলাম, তাই না? জি স্যার। এখন আসেন, আমরা তো সব সময় বলি দক্ষতা 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 উন্নয়ন প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ট্রেনিং সেন্টার, দক্ষতা উন্নয়ন প্রয়োজন। তো হোয়াট ইজ দক্ষতা? স্কিলটা কি আসলে? আমরা এর আগের স্ক্রিনে কিন্তু একটা ধারণা পাওয়ার চেষ্টা করেছি আর কি। এখানে যদি দেখি স্কিলটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল কাজটা করার সক্ষমতাটাকে বলা হয় হচ্ছে স্কিল। কিন্তু এর বাইরেও যদি আমরা একটু স্কিলটাকে আরো একটু ইলাবোরেট করতে চাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে মানে স্কিলটাকে আমরা বলতে পারি যে কিছু মানে ট্যালেন্টের ফরমেশন। যেমন স্কিলস সে তখন স্কিল হয়ে ওঠে যখন তার ভিতরে মানে কিভাবে করতে হয় সেটা জানে, স্ট্র্যাটেজি জানে, ট্যাকটিক জানে, টেকনিক জানে, প্র্যাকটিস করে সেইগুলাকে, মানে এগুলা সমন্বয় হচ্ছে একটা স্কিলস, বা এগুলা চারপাশে স্কিল চারপাশে থাকে। মেইন সংজ্ঞা হচ্ছে এই যে ওই মানে এই উপর এই সার্কেলের এই জিনিসগুলা বা স্কিলসটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ লার্নিং ডোমেন, যে তিনটা আছে কগনিটিভ, অ্যাটিটিউড আর সাইকোমোটর, এইটার সঙ্গে মিলায় যে এই তিনটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে যখন কোনো কাজ বা অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারে উইথ দ্য প্রেসক্রাইব ম্যানার ফর অ্যাচিভিং ডিজায়ার্ড আউটপুট উইদিন এ স্পেসিফিক টাইম। মানে আমরা বলতে পারি যে স্কিলসের সংজ্ঞা এভাবে বলতে পারি যে বাই দ্য অ্যাপ্লিকেশন অফ লার্নিং ডোমেইন টু পারফর্ম অ্যান অ্যাক্টিভিটি ইন দ্য প্রেসক্রাইবড ম্যানার ফর অ্যাচিভিং ডিজায়ার্ড আউটপুট অর আউটকাম উইদিন এ স্পেসিফিক টাইম। এক কথায় সুনির্দিষ্ট সময়ের ভিতরে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অনুসারে কাঙ্ক্ষিত আউটপুটটা যে আনতে পারবে তার ভিতরে ধরে নিতে হবে যে ওইটার স্কিলসটা আছে। আদারওয়াইজ আমরা বলবো যে তার স্কিলস নাই। ওই যে গতদিন আমি উদাহরণ দিয়েছিলাম যে হোটেলে নাস্তা করতে গেছি, বাইরে যে ওকে অর্ডার দিছি হচ্ছে ডিম পরোটা আর ডাল ভাজি। ও পরোটা আর ডাল ভাজি এনে ঠিকই দিয়ে গেছে, ডিম নিয়ে আসে, পরোটা খাওয়া শেষ হয়ে লাস্টে 2 মেলা বাকি আছে, ঠিক তখন যে সে ডিমটা নিয়ে আসে। তাহলে সে ডিম ভাজলো, ভাজতে পারলো, কোনো লাভ আছে? আমার তো কোনো কামে আসতেছে না, তাই না? আমার তো খাওয়া শেষ। তাহলে আমাদের একটা মানে ওই যে বলি যে 5 স্টার হোটেলে গেলে 1 কাপ চায়ের দাম হয় 300 টাকা, আর টং দোকানে 1 কাপ চায়ের দাম হচ্ছে 5 টাকা বা 10 টাকা। তাহলে এই দুইটার ভিতরে আসলে মানে পার্থক্য কেন? জিনিস তো একই, চা। হ্যাঁ, হয়তো তার চা পাতিটা একটু ভালো হতে পারে, তাই বলে 5 টাকা আর 300 টাকা? 5 স্টারের চার দাম 300 টাকা হয়েছে হচ্ছে এই সামগ্রিক এই যে যে আনুষঙ্গিক পরিবেশ, প্রেজেন্টেশন,
তারপরে টাইমিং, এই জিনিসগুলো মানে একটা স্ট্যান্ডার্ড তারা সেট করছে। তো শুধু কাজটা করতে পারলেই হবে না, কাজটা স্ট্যান্ডার্ড অনুসারে এবং কাঙ্ক্ষিত আউটপুট আনার সক্ষমতা থাকতে হবে, তাহলেই বলা হয় স্কিল। ঠিক আছে? একজন রাজমিস্ত্রি খুব ভালো রাজমিস্ত্রি, কিন্তু 3 দিনের কাম করে 5 দিনে, তাহলে তাকেও আমরা স্কিল বলবো না, তাকেও আমরা স্কিল বলবো না, কারণ ডিজায়ার্ড আউটপুটটা আসতে হবে উইদিন এ স্পেসিফিক টাইম। এটাই হচ্ছে বিষয়। এই বিষয়টা নিয়ে এতক্ষণ আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আমরা মূলত এই কম্পিটেন্সি বেস লার্নিং সিস্টেমে বা ট্রেনিং সিস্টেমে আমরা স্কিলসটার উপরে বেশি জোর দিয়ে থাকি। তো আমাকে বুঝতে হবে যে স্কিলসটা আমি কখন বলবো যে ওই স্কিল আর একজন আনস্কিল্ড। ঠিক আছে? দিন শেষে কিন্তু আমরা স্কিল্ড এবং আনস্কিল্ডই বলি, আমরা কিন্তু নলেজ স্কিল অ্যাটিটিউডকে আলাদা করি না। এই জন্য এই জায়গাটা হচ্ছে এতক্ষণ ধরে আলোচনা করা। আর নলেজ আর অ্যাটিটিউড সম্পর্কে আমরা আগেও বলেছি, এটা খুবই বিষয়। আর আমাদের অ্যাটিটিউডের 4টা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে অ্যাফেক্টিভ, আর একটা হচ্ছে কগনিটিভ, একটা হচ্ছে কনেটিভ, আর একটা হচ্ছে ইভ্যালুয়েটিভ। অ্যাফেক্টিভটা হচ্ছে ইমোশন অর ফিলিংস। ধরুন আজকে আমরা যে এখানে ট্রেনিংটা করতেছি, এইটার ব্যাপারে এইটাই যদি আমরা চিন্তা করি যে তাহলে আপনি কিন্তু শুরুতে এফেক্ট হয়েছেন, যে মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি প্রথমে মানে এইটা সম্পর্কে আপনার একটা অনুধাবন আসছে যে আপনার এই জিনিসটা দরকার বা এই লেভেলটা দরকার। এইটা আসার পর তারপরে কিন্তু আপনি বিশ্বাস করছেন যে না, আসলেই আমার লেভেল 4 দরকার আমার কেরিয়ারের জন্য বা আমার কাজের জন্য। এরপরে আপনি কি ইনক্লিনেশন বা ফর অ্যাকশন, মানে আপনি অ্যাকশনে আসছেন, খুঁজে বের করছেন এই প্রতিষ্ঠানটাকে, এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পার্সনদের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে, তারপরে আপনি যাই হোক কিছু একটা করছেন। এখন করতে এসে কিন্তু আপনার একটা ইয়ে হচ্ছে যে না, এটা আসলে দরকার, মানে খামোকা আসছি বা এটা দরকার ছিল না। এটা আরো কিছুদিন পরে আর কি আপনার ওই রেজাল্টটা আসবে, যে পজিটিভ আর নেগেটিভ রেসপন্স। যে আপনি মনে করবে যে খামোকা সময় নষ্ট, টাকাও সময় নষ্ট করলাম, আবার মনে হবে যে না, এটা আসলে আবার ক্যারিয়ারের জন্য খুব ভালো হয়েছে। এরকম একটা স্টেজে আপনি আসবেন। ঠিক আছে? তো অ্যাটিটিউডের মোট 4টা কম্পোনেন্ট মনে রাখবেন: অ্যাফেক্টিভ, কগনিটিভ, কনেটিভ আর ইভ্যালুয়েটিভ। আমরা সিএস এর ভিতরে দেখছিলাম যে আমাদের কিছু ইয়া আছে, কি যেন বলে, ওই ভেরিয়েবলের ভিতরে আহ, আমি আরে টার্মিনোলজিস, সরি, মানে স্টিভের টার্মিনোলজিস বা সিবিটি টার্মিনোলজি। সেই টার্মিনোলজির ভিতরে 3টা টার্মিনোলজি হচ্ছে টাস্ক, টাস্ক এলিমেন্ট আর জব। তো এই টাস্ক কি, টাস্ক এলিমেন্ট কি, আর জব কি, কেউ কি একটু বলতে পারবেন আমাদের স্ক্রিনে না দেখে? মানে আপনারা কি বোঝেন যে হোয়াট ইজ টাস্ক, টাস্ক এলিমেন্ট আর জব? 3টা কিন্তু একটা একটার সঙ্গে ভেরি রিলেটেড। হ্যালো, স্যার, স্যার আমি বলবো। জি বলেন। স্যার, টাস্ক এলিমেন্ট হচ্ছে কাজের কোনো ক্ষুদ্র একক। স্যার, স্যার একটু হলে বলেন, আর না হলে হ্যাঁ একটু বলে দিন। হ্যাঁ হ্যাঁ, রেসপন্স করতেছি, আপনি বলেন, সমস্যা নেই। হ্যাঁ, আর টাস্ক হচ্ছে অনেকগুলো মানে কাজ, অনেকগুলো কাজ মিলে একত্রিত হয়ে টাস্ক হয় আর কি। অনেকগুলো টাস্ক এলিমেন্ট একত্রিত হয় আর কি টাস্ক হয়। আর জব, জব হচ্ছে অনেকগুলো কাজ একত্রিত হয়ে মানে অনেকগুলো কাজ একত্রিত হয়ে জব হয়। স্যার আমি এইটা আর কি জানতাম। হুম। আপনি মানে ঠিকই আছেন, অফিসিয়াল সংজ্ঞাটা মোটামুটি কাছাকাছি গেছে। আমরা আরো একটু এক্সপ্লেন করলে আরো বোঝা যাবে। আর কেউ কি কিছু বলবে? ঠিক আছে। আর কেউ কিছু যোগ করবেন ওনার সঙ্গে?
বলেন মাসুদুল ইসলাম বলেন। স্যার এখানে টাস্ক এলিমেন্ট আর জব, তো এখানে যদি একদম ক্ষুদ্র ধরি সেটা হচ্ছে টাস্ক এলিমেন্ট, আর অনেকগুলা টাস্ক এলিমেন্ট মিলে হচ্ছে একটা টাস্ক, আর অনেকগুলো টাস্ক মিলে হচ্ছে একটা জব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কারো ব্লাড প্রেশার মাপা দরকার, বা কাউকে ফিডিং করাইতে হবে, একটা ব্লাড প্রেশারটাই ধরি, এটা যেহেতু কমন আছে, তো ব্লাড প্রেশারটা হচ্ছে পুরা জব। আমার জব ডিসক্রিপশনে আমাদের ব্লাড প্রেশার মাপতে হবে, এটা হচ্ছে একটা জব। এখন ব্লাড প্রেশার মাপার জন্য আমাদের যে আরো কিছু ছোট ছোট কাজ করতে হয়, যেমন হ্যান্ড হাইজিনের ব্যাপার আছে, তারপর হচ্ছে আমাদের ওইটা কাপটাকে ব্লাড প্রেশারের যে যন্ত্রটা আছে এটাকে গুছিয়ে ওখানে লাগানো, এই এই যেমন হ্যান্ড হাইজিন, আমি ব্লাড প্রেশার মাপবো তার আগে আমি একটু হাত পরিষ্কার করে নিলাম, এটাকে আমরা টাস্ক ধরতে পারি। ব্লাড প্রেশার মাপা হচ্ছে জব, আর এই জবটা করার জন্য এর চেয়ে যে ছোট ছোট কাজগুলো, যেমন হ্যান্ড হাইজিন মেনটেন করা, পিপিই পরা, তারপর হচ্ছে গিয়া ব্লাড প্রেশার মাপা, এই প্রত্যেকটা দিন ওই কাপটা তার ওখানে বাঁধা, তারপর ফিল করা, এগুলো হচ্ছে এক একটা টাস্ক। এর মধ্যে আবার যে ছোট ছোট এলিমেন্ট আছে, যেমন হ্যান্ড হাইজিন করতে গেলে আমাদের হাতে স্যানিটাইজ, যে ওয়াশ করা, হাতটা ধোয়া, পিপির যে পরিধান করা, এগুলা এর চাইতেও ছোট। তো এগুলাকে বলা হয় টাস্ক এলিমেন্ট। তার মানে হচ্ছে জবটা হচ্ছে পুরা কাজটা হচ্ছে জব, আর এই কাজটা করার জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো যেমন আমরা করি এগুলা হচ্ছে টাস্ক, আর এই টাস্কের অধীনে যে আরো ছোট ছোট কাজগুলো যেগুলো আমরা করি এগুলো হচ্ছে টাস্ক এলিমেন্ট। থ্যাংক ইউ স্যার, আমি এইটুকুই বুঝলাম স্যার। থ্যাংক ইউ, অনেক ভালো বুঝছেন। আপনারা কি মাসুদ সাহেব এবং আশিস মিস্ত্রির কথা আপনারা কি অনুধাবন করতে পারছেন, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, দুজনই যথার্থই বলছেন। আশিস ভাই শুরু করছেন, মাসুদ ভাই খুব চমৎকার ভাবে শেষ করছেন। এবার আমি আর একটু সংযোজন করে দেই। মাসুদ ভাইয়ের উদাহরণ ধরে যদি আমি একটু আপনাদেরকে কয়েকটা পয়েন্ট একটু নোট করার চেষ্টা করি, বা আমি একটু আইডেন্টিফাই করতে চেষ্টা করি। ব্লাড প্রেশার মাপা হচ্ছে জব, চমৎকার। আর ব্লাড প্রেশার মাপার জন্য যে কয়েকটা ধাপ আমাদেরকে করা লাগে, যেমন হ্যান্ড স্যানিটাইজ করা, ব্লাড প্রেশার মেশিনটা সেট করা রোগীর বা পেশেন্টের বা ক্লায়েন্টের হাতে বা নির্দিষ্ট জায়গায়, তারপরে সেটা প্রপারলি পাম্পিং করা, তারপরে প্রেশারের নোটটা নেওয়া, এরকম কয়েকটা জায়গায় যদি আবার করি, আবার সেটাকে হাউসকিপিং করে গুছিয়ে রাখা, তাহলে এগুলাকে আমরা টাস্ক বলতেছি। আর টাস্ক এলিমেন্ট বলতেছি হচ্ছে যে আমার হ্যান্ড স্যানিটাইজার করার সময় যে আমার হাতে যে ইয়াটা আছে, স্যানিটাইজারটা আছে, ওইটা দেওয়া, তারপরে হাত দুটাকে রাব করা, হ্যাঁ, এইগুলাকে আমরা বলতেছি টাস্ক এলিমেন্ট। আচ্ছা, একটা জিনিস একটু আমরা যদি লক্ষ্য করি এই উদাহরণটাতে, সবাই একটু মানে ভালোভাবে লক্ষ্য করবেন যে স্যানিটাইজ হাতে দেওয়া এবং রাব করা, এইটাকে কি আর ভাঙা যায় ক্ষুদ্র অংশে কোনোভাবে? মানে এরপরে কি আর কোনো কাজে এটাকে ভেঙে অন্য কোনো কাজ যে ভাঙা যায় কিনা একটু লক্ষ্য করে দেখেন তো। যায় না, কারণ আমি হ্যান্ড রাব করব, এর আবার কোনো কিছু আছে নাকি? মানে এটাকে কি আর ভাঙার জায়গা আছে, বা এটাকে কি সেগ্রিগেশনের কোনো জায়গা আছে? হ্যান্ড স্যানিটাইজার ঢালবো, এইটাকে কি আর ভাঙা? ওই যে মুখ খোলা, বলবেন যে স্যার স্যানিটাইজারের বোতলের মুখ খুলতে হবে, করতে হবে, তাহলে ওইখান থেকে শুরু করেন। মানে যেটা আমি বুঝাইতে চাচ্ছি, টাস্ক এলিমেন্ট হচ্ছে কাজের এমন ক্ষুদ্রতম অংশ আমরা সবাই বুঝি, কিন্তু এটা মেজারেবল এবং অবজারভেবল না। এলিমেন্ট আমরা সেটাকেই বলবো যে কাজটাকে ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় যে দাঁড়াবে যে ওইটাকে আর ভাঙা যাবে না, সেটাকে বলবো হচ্ছে আমরা এলিমেন্ট। আমার কথা কি মানে আমি কি বুঝাইতে পারছি কিনা? যে হ্যান্ড রাব করা, এরপরে এটাকে আর ভাঙা যাচ্ছে না। হ্যান্ড রাব করতে গেলে আপনি, এর কিছু নিয়ম কানুন থাকতে পারে, যে ডাইনে বাইমে বুড়ো আঙ্গুল কেনি আঙ্গুল দিয়ে, কিন্তু এটাকে ভাঙা বলতেছে না। কিন্তু টাস্ক বা কাজটাকে কিন্তু ভাঙা হচ্ছে না। হ্যান্ড রাবই থাকতেছে। হ্যান্ড রাবের কয়েকটা প্রকার থাকতে পারে, দ্যাটস অ্যানাদার পার্ট, কিন্তু হ্যান্ড রাবই থাকতেছে নাকি?
আমি কি ক্লিয়ার করতে পারছি কিনা? তাহলে এলিমেন্টের সংজ্ঞা আমি যখন বলবো তখন আমাকে ওইটুক নোট করে দিতে হবে যে কাজের এমন ক্ষুদ্রতম অংশ যেটাকে আর ভাঙা যায় না, সেটা হচ্ছে এলিমেন্ট। টাস্ক এলিমেন্ট। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে হ্যান্ড রাইজ করলে হবে, মুখে বলা লাগবে তা না। ওকে। আর টাস্ক হচ্ছে কাজের একটা কাজকে বা একটা জবকে সম্পন্ন করার জন্য যে ধাপগুলা মানে করা হয় আর কি, যে কয়টা ধাপে ওই জবটা সম্পন্ন করতে হবে সেই ধাপ সমূহকে বলা হয় হচ্ছে টাস্ক। স্টেপস গুলা একটা কাজ কমপ্লিট করার জন্য যে ধাপগুলা মেনটেন করা লাগে সেইগুলা হচ্ছে টাস্ক। ঠিক আছে? আর জব হচ্ছে ওই টাস্কগুলোর সমন্বয়ে যখন একটা আউটপুট আসবে, আউটকাম থাকবে, সেটা হচ্ছে জব। যেমন প্রেসার মাপা একটা আউটকাম আছে, ওই রোগীর বা ওই পেশেন্টের শারীরিক কন্ডিশন বোঝা যাচ্ছে যে হ্যাঁ তার প্রেসার হচ্ছে এইটা, কিন্তু টাস্ক যে তার ওই যে মানে ওইটা করার জন্য তার হাতে ওই টুলস গুলা বা প্রেসার মেশিনটা সেট করতে হবে। এটা যদি টাস্ক হয়, এই সেট করার কি কোনো আউটপুট আছে বা আউটকাম আছে? আউটপুট আউটকাম কোনোটাই নেই। ঠিক আছে? এই জন্য এটা টাস্ক। টাস্কের আউটপুট থাকতে পারে কিন্তু আউটকাম থাকবে না, কিন্তু জবের মাস্ট বি আউটকাম থাকতে হবে, অর্থাৎ একটা কমপ্লিট কিছু একটা হবে, সেটা হচ্ছে জব। কয়েকটা টাস্কের সমন্বয় হলেই যে জব হবে বিষয়টা সেটা না। ঠিক আছে? জব তখনই হবে যখন একটা আউটকাম থাকবে। আমি যদি আর একটা উদাহরণ দিয়ে বুঝাই একটু অন্য সেক্টরের, একটা খুবই কমন সেক্টরের যদি একটু উদাহরণ দেই, সেটা হচ্ছে আমরা যে জামাটা পরি, এই জামাটা যখন একজন দর্জি বা একজন মানে সুইং অপারেটর তৈরি করেন বা গার্মেন্টসে যখন তৈরি হয়, জি ওলিয়া রহমান ভাই বলেন, কিছু বলবেন? হ্যাঁ স্যার, ওই যে হ্যান্ড রাইজ করেছিলাম আগে তাই। ও আচ্ছা। যেটা বলতেছিলাম যে একটা জামা যখন তৈরি হবে তখন কলার কিন্তু একটা একটা সময় তৈরি হয়, হাতা কিন্তু একটা সময় তৈরি হয়, বডি কিন্তু তৈরি হয় পরে। এরপরে কিন্তু সেগুলোকে জোড়া লাগিয়ে একটা পূর্ণাঙ্গ শার্ট তৈরি করা হয়। তা আমি যদি হাতাটাকে একটা টাস্ক ধরি, শুধু একটা হাতা তৈরি করে কিন্তু লাভ নাই, কিন্তু ওইটা কিন্তু একটা জিনিস হয়েছে, একটা পূর্ণাঙ্গ জিনিস হয়েছে, একটা হাতা হয়েছে, একটা শার্টের একটা হাতা হয়েছে। একটা কলার যখন তৈরি করা হয়েছে তখন কিন্তু একটা পূর্ণাঙ্গ কলার হয়েছে। ঠিক আছে? বডি যখন তৈরি করা হয়েছে তখন একটা পূর্ণাঙ্গ বডি হয়েছে। কিন্তু এই তিনটা ইন্ডিভিজুয়ালি কোনো কিছু পূর্ণাঙ্গ কিছু আনতে পারতেছে না, তো যখন তিনটা জিনিস একত্রিত করা হবে তখন কিন্তু দেখবেন যে একটা পূর্ণাঙ্গ শার্ট হচ্ছে, যার একটা আউটকাম বা আউটপুট আছে। তা টাস্ক, হাতা তৈরির টাস্কে একটা আউটপুট আছে, আউটপুটটা কি? হাতা তৈরি হচ্ছে কিন্তু ওটা ব্যবহার উপযোগী হচ্ছে না, কাজে লাগতেছে না। কিন্তু যখন জব আমরা বলে দিচ্ছি তখন কিন্তু সেটা পূর্ণাঙ্গ রূপে একটা ফিনিশড প্রোডাক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইটাই হচ্ছে মানে টাস্ক এবং জবের ভিতরে মৌলিক পার্থক্য। তাহলে সংজ্ঞা আমরা সবাই বলি যে গদ বাঁধা, যে জবের ক্ষুদ্রতম অংশ টাস্ক, কয়েকটা টাস্ক মিলে একটা জব হয়, আর টাস্কের ক্ষুদ্রতম অংশ টাস্ক এলিমেন্ট। কিন্তু অনুধাবন করি না যে কোনটাকে এলিমেন্ট করব, কোনটাকে আমি টাস্ক ধরবো আর কোনটাকে আমি জব ধরবো। সেই কারণে এইগুলা বলা। এখন কি আমরা বুঝতে পারছি যে আসলে টাস্ক, জব আর টাস্ক এলিমেন্ট, জব টাস্ক আর টাস্ক এলিমেন্ট? ওকে, যদি বুঝতে পারি তাহলে আমরা একটু আমি বলেছিলাম যে আপনারা সকলে কাগজ কলম নিয়ে বসবেন, তাহলে আমরা একটু হোমওয়ার্ক করি। হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের এখন থেকে 5 মিনিট সময়, এই 5 মিনিটের ভিতরে আপনারা একটা মানে কাগজ কলম নেন, বসে যান, বা যারা বাইরে আছেন তারা একটু নিজেরা চিন্তা ভাবনা করে মোবাইলের এইখানকার মেসেজ অপশনে যেও নোট করে দিতে পারেন, অথবা আপনি চিন্তা ভাবনা করে রাখেন, আমরা শুনবো যে আপনি কি বুঝছেন। একটা জব নেবেন, সেই জবকে ভেঙে টাস্ক করবেন, সেটাকে টাস্ক এলিমেন্টে আবার ভাঙবেন। এটা হচ্ছে টাস্ক। 5 মিনিট। এখন
বাজে 9:50। 9:55 আমরা ব্যাক করে, মানে আমি আসি লাইনে, আমরা 9:55 এক একজনের কাছ থেকে শুনবো যে আপনি একটা, স্যার আমার জব এইটা, এই জবের এগেনস্টে টাস্ক এইটা, আর এই টাস্ক এলিমেন্ট এইটা। আপনাকে সবকটা টাস্কের টাস্ক এলিমেন্ট লেখা লাগবে না, যে কোনো একটা টাস্কের টাস্ক এলিমেন্ট লেখেন। আমি আবারও বোঝাই বলতেছি, একটা জব নেবেন, সেই জবকে টাস্কে ভাগ করবেন, যে কোনো একটা টাস্কের টাস্ক এলিমেন্ট লিখবেন বা এলিমেন্টে ভাগ করবেন। ঠিক আছে, আমরা কি টাস্কটা বুঝতে পেরেছি? অ্যাক্টিভিটিটা কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু রেসপন্স করেন। ওকে, তাহলে আমরা শুরু করি। ঠিক 9:55 আমরা এক এক করে জিজ্ঞাসা শুরু করব আর কি। আপনারা চাইলে ছবি তুলে গ্রুপেও দিয়ে দিতে পারেন, কেউ যদি কাগজে কলমে লেখেন তাহলে ছবি তুলে গ্রুপেও দিয়ে দিতে পারেন। শুরু করেন।
ওকে, হয়েছে সবার? 2 মিনিট সময় বেশি দিয়ে ফেলছি। জি, কে আগে বলবেন বলেন। আমি বলবো স্যার। বলেন। স্যার আমার আছে জব আছে ব্লাড স্যাম্পল কালেকশন, জি। টাস্ক হচ্ছে হ্যান্ডলার উইনিং পিপি, হুম আর টাস্ক এলিমেন্ট হচ্ছে সিরিঞ্জ, টর্নিকুয়েট, কন্টেনার, অ্যালকোহল প্যাড এইগুলা। হুম আচ্ছা, আর একবার একটু বলেন। স্যার জব হচ্ছে ব্লাড স্যাম্পল কালেকশন, হ্যাঁ। আর টাস্ক হচ্ছে হ্যান্ড ওয়াশ আর পিপি উইনিং পিপি, হুম আর টাস্ক এলিমেন্ট হচ্ছে সিরিঞ্জ, টর্নিকুয়েট, কন্টেনার, তারপর হচ্ছে অ্যালকোহল প্যাড। অ্যালকোহল প্যাড, তারপরে কন্টেইনার, এগুলাকে হ্যাঁ টাস্ক এলিমেন্ট না জি এগুলা স্যার। টুলস এন্ড ইকুইপমেন্ট, মানে এগুলা কি বোঝাচ্ছে? স্যার এই জিনিসগুলো আমার নিয়ে কাজ করতে হবে তাই। তা ওই জিনিসগুলো নিয়ে তো কাজ করতে হবে। কন্টেইনার এটা তো একটা ইকুইপমেন্ট। হ্যাঁ তারপরে উম, কি যেন বললেন, হ্যান্ড স্যানিটাইজার না প্যাড? কি? অ্যালকোহল প্যাড। অ্যালকোহল প্যাড, এটা তো ইকুইপমেন্ট। হুম কিন্তু এগুলা তো টাস্ক এলিমেন্ট বোঝাচ্ছে না স্যার। স্যার আমি বলবো। দাঁড়ান, দীপঙ্কর স্যারটা আমরা একটু ক্লিয়ার হই। ওইখানে যদি মাসুদ সাহেব কিছু যোগ করতে চান আর কি। হ্যাঁ, ওইখানে না ঠিকই আছে স্যার, আপনি ঠিকই বলছেন। ওগুলা কালেক্ট ইকুইপমেন্টের আন্ডারে আপনি ওগুলা করতে পারেন, সিরিঞ্জ বা এগুলা, কিন্তু ওখানে কালেক্ট ইকুইপমেন্ট লিখে ওইটা টাস্ক হবে। আর আপনি এগুলা যে ওই সিরিঞ্জ টিরিঞ্জ বলছেন, এগুলো আসলে ইকুইপমেন্ট বা টুলস হিসেবে আপনি নিতে পারেন। তো এটাকে আপনি টাস্ক বানাইতে বলে যে কালেক্ট ইকুইপমেন্টের আন্ডারে ওগুলা করতে পারেন, কিন্তু সেটা টাস্ক এলিমেন্ট আর হবে না। না তাহলে টাস্ক আপনি এলিমেন্ট। বলতে টাস্ক হ্যাঁ এলিমেন্ট হবে না। হ্যাঁ। আর দীপঙ্কর স্যার, জি দীপঙ্কর স্যার, মানে টুলস গুলার ব্যবহার যদি আপনি বলেন তাহলে সেটা এলিমেন্ট তাহলে হবে। সেটা হবে। আপনি যদি টুলস এর ব্যবহার করেন তাহলে সেটা টাস্ক এলিমেন্ট হবে। এলিমেন্ট হবে, কিন্তু টুলস গুলা নাম বললে কিন্তু টাস্ক এলিমেন্ট হবে না। হ্যাঁ তাহলে হচ্ছে টাস্কে চলে যাবে এইগুলা। জি, আপনি বলতে পারেন যে ওই যে ব্লাড প্রেসারে যে আপনি যেটা বললেন যে স্যানিটাইজ প্যাড, ঠিক আছে? তো আপনি মানে এটা বলতে পারেন যে স্যানিটাইজ দ্য স্পট ইউজিং স্যানিটাইজ, কি ওই যে স্যানিটাইজ প্যাড, মানে স্যানিটাইজ প্যাড ব্যবহার করে ওই যে স্পট থেকে নিবে আর কি ওই ব্লাডটা, সেই জায়গাটা স্যানিটাইজ করে নিবে। বিষয়টা তো তাই, তাই না? রাইট। তো অথবা এই যে ইউজ সিরিঞ্জ টু ব্লাড কালেকশন, মানে ওটাকে কি বলা হয়, ব্লাড যে সিরিঞ্জ দিয়ে যে ব্লাডটা টানবেন, ব্লাড গ্রোথ উইথ সিরিঞ্জ, এটা একটা টাস্ক এলিমেন্ট হিসেবে হইতে পারে। অথবা ওকে স্যার। টর্নিকুয়েট বাধা, এটা একটা হ্যাঁ টাস্ক এলিমেন্ট হইতে পারে। ওকে দীপঙ্কর দা, আমার মনে হয় ক্লিয়ার হয়েছেন আপনি, তাই না? জি এইটাই স্যার। আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে এইটাই, যে আমার জবটাকে ভেঙে টাস্ক করতে হবে, টাস্ক এলিমেন্ট করতে হবে। তো এলিমেন্ট এইগুলা কিন্তু সব হচ্ছে কাজ। হ্যাঁ, এই কাজ করতে যে যেসব আমাদের টুলস ইকুইপমেন্ট লাগবে সেগুলো তো নেসেসারি টুলস ইকুইপমেন্ট, বাট সেগুলো হবে না। মনে রাখবেন, জব টাস্ক আর টাস্ক এলিমেন্ট এগুলা কিন্তু সব ভার্ব দিয়ে শুরু, প্রত্যেকটাই কাজ। কাজ। ঠিক আছে? স্যার আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, মাসুদ সাহেবের কাছে পরে আসে, আর অন্য কেউ বলেন। স্যার আমি বলি, জি বলেন। আমার জবটা হচ্ছে ফুল বাগান করা। হুম আমি এটাকে টাস্ক হিসেবে যদি ভাঙতে চাই তাহলে প্রথম হচ্ছে জায়গা প্রস্তুত করা একটা টাস্ক হতে পারে, ফুল গাছের চারা জোগাড় করা একটা টাস্ক, গাছ নির্ধারিত জায়গায় কোথায় কি লাগাবো সেটা মানে গাছ রোপণ করা, এটা একটা টাস্ক হতে পারে, এবং সর্বশেষ গাছ পরিচর্যা করা, এগুলো সব টাস্ক। আমি এখন যদি টাস্ক এলিমেন্টে যাই, জায়গা প্রস্তুতের ক্ষেত্রে যেমন জায়গা নির্ধারণ করা, আমি কোন জায়গাটায় ফুল গাছ লাগাবো, এটা একটা টাস্ক এলিমেন্ট। তারপর সেই জায়গাটা পরিষ্কার করতে হবে, এটা একটা টাস্ক এলিমেন্ট। ফুল গাছ রোপণের জন্য আমি মাটি কোপাচ্ছি বা রেডি করছি, এটা একটা টাস্ক এলিমেন্ট হতে পারে। তারপর ধরেন আমার আরেকটা টাস্ক ছিল আছে ফুল গাছের চারা জোগাড় করা, এটা আমার টাস্ক এর এলিমেন্ট হিসেবে আমি চারা পছন্দ করতে পারি যে কি কি চারা আমি লাগাবো, এটা একটা টাস্ক এলিমেন্ট।
সেই চারাগুলো ক্রয় করা, এটা একটা এলিমেন্ট। ক্রয় করে সেটা বাগানে নিয়ে আসা, এটা একটা এলিমেন্ট, এরকম হতে পারে। তো এগুলো হচ্ছে টাস্ক এলিমেন্ট। হুম, ওকে বলেছেন রাতুল, ঠিক আছে, আপনার কনসেপ্টটা ঠিক আছে। আপনার অকুপেশন কোনটা? আমি ম্যাথসে এবং নার্সিং কলেজে শিক্ষকতা করি। না, ওটা তো আপনার প্রফেশন। আপনি লেভেল করছেন কোন অকুপেশনে? হ্যাঁ, আমি হচ্ছে কেয়ার গিভিং। কেয়ার গিভিং, ওকে। স্যার ভাবছিল মনে হয় এগ্রিকালচার। না, উনি যেভাবে মানে যত সুন্দর করে বর্ণনা দিলেন, আমার মনে হয় যে কেউ একটু কনফিউজড হবে আর কি। মানে সবাই মেডিকেল সংক্রান্ত বলছে, এই জন্য একটু ভিন্ন হবে বলার চেষ্টা করলাম। ইটস ওকে স্যার, অনেক সুন্দর হয়েছে। ওকে, আর আমি সকলকে কিন্তু বলতে হবে। আমার কথা হচ্ছে যে একদিনে 10টা টপিকস না পড়ে একটা টপিকস আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে পড়বো, কারণ প্রত্যেকটা টপিকস রিলেটেড। দেখা যাবে যে এটা যদি ক্লিয়ার হতে পারেন আপনাদের কনসেপ্ট, তাহলে মানে এর সঙ্গে দেখবেন যে এরপরে আর অনেক কিছুই সহজ হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, তো এই জন্য আর কি একটাতে সময় নেওয়া। সকলের কাছে শুনবো এক এক করে। জি বলেন, আর একজন স্যার আমি বলি। বলেন। স্যার আমার জবটা হলো ডেস্কটপে ওএস দেওয়া, তার আন্ডারে আমি অপারেটিং সিস্টেম। জি স্যার, তার আন্ডারে আমি কাজগুলো রেখেছি, যেমন পিপি পরা, গ্লাভস পরা এবং ক্যাবল গুলাকে ঠিকভাবে গুছিয়ে রাখা, তারপর পেন ড্রাইভ বুট করা। তারপরে টাস্ক হতে পারে যেমন সি ড্রাইভ অবশ্যই 100 জিবি দেওয়া, তারপরে টোটাল 3টা ড্রাইভ করা। এটা হলো টাস্ক। এই টাস্কের আন্ডারে আমি রেখেছি প্রথমে হলো ক্যাবল গুলাকে, টাস্ক এলিমেন্ট ক্যাবল গুলোকে গুছিয়ে রাখতে হবে যাতে তার প্যাচ না খায় এবং ইলেকট্রিসিটিকে একটু দূরে রাখতে হবে। তারপর পেন ড্রাইভ মিনিমাম 8 জিবি নিতে হবে। তারপরে দিয়েছি আইএসও ফাইল ডাউনলোড করা, রুফুস ডাউনলোড করা, যেগুলো দরকার হবে। তারপর পেন ড্রাইভকে ডেস্কটপে ইনজেক্ট করা, তার সাথে পেন ড্রাইভ ডেস্কটপকে রিসেট করা এবং বুট কি সিলেক্ট করা। তারপর স্পেস গুলাকে ক্যালকুলেট করতে হবে ড্রাইভের জন্য, যে কতটুকু আমি 100 জিবি করতে হলে কিভাবে ক্যালকুলেট করতে হবে, তাই গণনা করে রাখা, এটাকে রেখেছি। তারপর স্যার এইভাবে প্রসেস গুলো কন্টিনিউ হবে। যদি স্যার আপনি সাজেস্ট করতেন আরো কিছু ভুল হয়েছে কি? হ্যাঁ, একটা জায়গায় একটু ইয়ে হয়েছে, সেটা হচ্ছে যে আপনি যেমন বলতেছেন যে ইয়া করা, ওই যে কি যেন বলে, তার গুছিয়ে রাখা, তারপরে 8 জিবি পেন ড্রাইভ নেওয়া, এগুলা টাস্ক হয় না, এগুলা টাস্ক হবে না। কারণ তার গুছিয়ে রাখা হচ্ছে আপনার মানে তার গুছিয়ে রাখাটা হতে পারে, তারপরেও টাস্ক হয় না, টাস্ক এলিমেন্ট হবে। কিন্তু 8 জিবি পেন ড্রাইভ নেওয়াটা এটা টাস্ক হবে না। কারণ 8 জিবি পেন ড্রাইভ নিতে হবে, এটা কন্ডিশন হতে পারে, শর্ত যে আপনার 8 জিবি পেন ড্রাইভ লাগবে, কিন্তু এটা তো টাস্ক হতে হবে না। 8 পেন ড্রাইভের ভিতরে ওএসটা কপি করা, দ্যাট উইল বি এ টাস্ক অর টাস্ক এলিমেন্ট। কিন্তু পেন ড্রাইভটা মানে 8 জিবি পেন ড্রাইভ নেওয়া, এটা টাস্ক হবে। হয় কি আসলে, মানে আমার কাছে মনে হচ্ছে হয় না। না স্যার, তাহলে হয় না, কন্ডিশনই হবে এটা। কন্ডিশনই হবে এটা। জি, ঠিক আছে। তাহলে আমাদের গ্রুপে এক আপু নাকি, হ্যাঁ আপু অবিন্তা ইসলাম, উনি একটা দিয়েছেন। অবিন্তা আপু, আপনি নিজে বলেন তাহলে এটা যেটা লিখছেন। জি স্যার, আমার জবটা হলো এনজি টিউব ফিডিং, আর টাস্কে ইনক্লুড করছি প্রিপেয়ার ফুড, মানে আমি যেই ফিডিংটা দিব ওখানে যে ফুডটা দিব ওইটা রান্না করা বা ওইটা তৈরি করা, হ্যান্ড ওয়াশ করা, পিপি পরা, এগুলো। আরো হতে পারে যে পেশেন্ট প্রিপেয়ার করা, পেশেন্টকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো, এগুলো হতে পারে। আচ্ছা, আমি একটু ওই 40 জি স্যার, পেশেন্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো, এটাকে আপনি টাস্ক বলবেন না টাস্ক এলিমেন্ট বলবেন? স্যার মাসুদ স্যার, এটা পেশেন্ট প্রিপারেশন লিখলে টাস্ক ঠিক আছে। আপনি সঠিক বলছেন, কিন্তু আমরা একটু অবিন্তা আপুর কাছ থেকে আর কি উনার পারসেপশনটা ক্লিয়ার হতে চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা আপু, মাসুদ ভাই বলেই দিয়েছেন অ্যাকচুয়ালি, মানে 94 ডিগ্রি বা যেটাই হোক না কেন,
40 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পেশেন্টকে বসানো, বা এটা হচ্ছে পেশেন্ট প্রিপেয়ারের একটা এলিমেন্ট হতে পারে, বাট এটা কিন্তু টাস্ক হবে না। ঠিক আছে আপু, অবিন্তা আপু? জি স্যার, জি স্যার। তো স্যার আর টাস্ক, হ্যাঁ টাস্ক এলিমেন্টের মধ্যে হচ্ছে যে হ্যান্ড ওয়াশ করার সময় রাব করা যেটা বলা হয়েছিল, বা হলো র ম্যাটেরিয়ালস মানে ফুড মেকিং এর জন্য যে র ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলা কালেক্ট করা, এগুলা কি টাস্ক এলিমেন্টের মধ্যে হতে পারে কিনা? আমি হ্যাঁ, এটাই এগুলা আর টাস্ক কি। এলিমেন্ট হতে পারে। হ্যাঁ, হ্যান্ড রাব আচ্ছা। করা, তারপরে ওই যে ম্যাটেরিয়াল গুলা কালেক্ট করা। তো কালেক্ট র ম্যাটেরিয়াল, ফুড ম্যাটেরিয়াল বা এটা কিন্তু আপনার ওই যে প্রিপেয়ার ফুডের সঙ্গে যাবে, নট হ্যান্ড ওয়াশের সঙ্গে, রাইট? জি স্যার। তো কোনটার সঙ্গে কোনটা যাবে সেটা দেখতে হবে। আচ্ছা, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে টাস্ক কিন্তু বলা হচ্ছে ধারাবাহিক ধাপসমূহকে। মানে আপনি কোনটা আগে করবেন, একটা জব কমপ্লিট করার জন্য কোনটা আগে করবেন কোনটা পরে করবেন, এটাও কিন্তু সিকোয়েন্সিয়ালি থাকতে হবে। যেমন এই অবিন্তা আপু লিখছে প্রিপেয়ার ফুড, তারপরে লিখছে হ্যান্ড ওয়াশ। এখন আপনি হ্যান্ড ওয়াশ কি প্রিপেয়ার ফুডের আগে করবেন না? জি স্যার। তাহলে আপনার এটা উপরে যাওয়ার দরকার ছিল। জি স্যার। রাইট, এইটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ধারাবাহিক ধাপসমূহ, সিকোয়েন্সিয়াল স্টেপ একটা জব কমপ্লিটের জন্য, সেইগুলোকে বলা হচ্ছে টাস্ক। ঠিক আছে? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ আপু, আপনি অনেক সুন্দর করেছেন। ওকে, এরপরে আর কেউ? ওলিয়া রহমান ভাই, প্রিয়াঙ্কা আপু, আশিস দা, মিঠুন দা। স্যার আমি বলবো? বলেন আপু। স্যার আমার জব হলো ব্লাড সুগার পরিমাপ করা। এক্ষেত্রে আমার টাস্ক হলো ক্লায়েন্ট নির্বাচন করা, হ্যান্ড স্যানিটাইজার করা, কটন রেডি করা, নিডল রেডি করা এবং গ্লুকোমিটার রেডি করা, এবং শেষে ডকুমেন্ট রেডি করা। আর টাস্ক এলিমেন্টের ভিতরে আমি রাখছি নিডলটা ওপেন করা, যে স্ট্রিপটা নেব সেই স্ট্রিপটা বক্স থেকে বের করে গ্লুকোমিটারের সাথে রেডি করা, এগুলোই স্যার টাস্ক এলিমেন্ট। ঠিক আছে আপনারটা, কিন্তু কনসেপ্ট ঠিক আছে আর কি, হয়তো সময় নিয়ে ভাঙলে আরো স্যার আমি একটু দ্রুত করছি তো, মানে কয়েকটা জিনিস আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, মিঠুন দা, আশিস দা, ওলিয়া রহমান ভাই। স্যার আমারও আছে ব্লাড সুগার টেস্ট, এটা আর কি আমারও কনসেপ্ট। তাহলে আমার হচ্ছে স্যার পিপি পরিধান করব, হ্যান্ড ওয়াশ করব, এগুলান মানে বেসিক যে কাজগুলো এগুলান করব। আর এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের গ্লুকোমিটার নিব, ওখান থেকে ল্যান্সেট পিন এগুলো সব টোটাল সেট করব, স্ট্রিপ নেব এবং ক্লায়েন্টকে মানে ঠিকঠাক পজিশনে বসাবো। আর টোটাল যে কাজটা আমাদের, টোটাল যে জবটা আর কি, সেটা হচ্ছে ডায়াবেটিসটা পরীক্ষা করে ফাইলে রেকর্ড করা। ডায়াবেটিসটা পরীক্ষা করে ফাইলে রেকর্ড করা, এটা হচ্ছে জব। হ্যাঁ স্যার। আর ঠিক আছে, আপনি মনে হয় বাইরে আছেন তাই না? স্যার এই লোকজন আছে আর কি পাশে। ও আচ্ছা, বুঝতে পারছি। না ঠিক আছে, তারপরেও চমৎকার ভাবে সময় দিয়েছেন আর কি, ভালোভাবে বলেছেন, থ্যাংক ইউ। কাজ হয়েছে আর কি, আর একটু চর্চা করলে মানে আর একটু ডিপে ঢুকতে হবে, খুব মানে উপর দিয়ে হয়ে গেছে, মানে আর একটু ডিপে ঢুকলে ওই ধরুন পিপি হ্যান্ড স্যানিটাইজ, এটা কেয়ার গিভিং এর কমন, আপনি যে জবে যান না কেন এটা লাগবেই। কিন্তু আমরা আর একটু ডিপলি ঢুকে চেষ্টা করব বা চিন্তা করে দেখবো যে আসলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু হয়েছে আর কি নিজেদের জন্য। ঠিক আছে, ওকে। মিঠুন দা, মিঠুন দাকে শুনতে পাচ্ছেন আমাকে? মিঠুন অধিকারী। ওলিয়া রহমান। হ্যাঁ, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিঠুন অধিকারী নামে কে আছেন? স্যার আমি ওনার আইডি দিয়ে খুলছি তো এই জন্য স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে পারবেন আপনাকে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারতেছি না আর কি।
মানে আপনার নামটা আমি বুঝতে স্যার জি পারতেছি স্যার না, সরি তার আগে। ও ও স্যার আমার নাম আচ্ছা 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 পার্বতী বিশ্বাস। স্যার কালকে আমি এক্সচেঞ্জ করবো, আজকের একটু ঝামেলার ভিতরে ছিলাম তো এই জন্য এটা একটু এক্সচেঞ্জ করতে পারিনি। ওকে ঠিক আছে, তাহলে আপনি একটু মানে যেটা আমরা তখন ধরে আলাপ করতেছি। স্যার স্যার আমারটা ব্লাড স্যাম্পল কালেকশন ছিল, এই জন্য আমি ভাবতেছি করে কথা বলবো, কিন্তু আপনি বারবার বলতেছেন এই জন্য আমি আচ্ছা কথা বললাম। স্যার আমার ব্লাড স্যাম্পল কালেকশন তাহলে আপনি ছিল নতুন স্যার। একটা কিছু ভাবেন, ঠিক আছে, ভেবে আমরা পরে আপনার কাছে আসি আর কি। জি অলিয়ার জি রহমান, স্যার। অলিয়ার রহমান। জি স্যার। জি বলুন স্যার। স্যার আমার জবটা টেম্পারেচার মাপা স্যার। স্যার ভিতরে টাস্কের ভিতরে স্যার ওয়াশ নেওয়া, পিপি পরিধান করা এবং হচ্ছে থার্মোমিটার নেওয়া স্যার। টাস্ক এলিমেন্টের ভিতরে হচ্ছে স্যার গ্লাভস পরা, পিপি পরিধান করার সময় গ্লাভস পরা, গাউন পরা এবং স্যার ওয়াশ নেওয়ার সময় হ্যান্ড রাবিং করা, স্যার এটিসি মানে ফিঙ্গার ক্রসিং করা, এগুলো স্যার হচ্ছে টাস্ক এলিমেন্ট। এবং স্যার থার্মোমিটার মানে আমরা যে টেম্পারেচারটা মাপবো, সেজন্য স্যার যে ব্যক্তিকে টেম্পারেচার মাপবো তার জায়গাটা নির্ধারণ করা, কোন জায়গা দিয়ে আমরা তার টেম্পারেচারটা নিব, মানে থার্মোমিটারটা কোন জায়গায় বসাবো, এগুলো স্যার টাস্ক অফ এলিমেন্ট। ঠিক আছে, আমরা মোটামুটি মনে হয় সকলে বুঝতে পারছি। মাসুদ ভাই আপনারটা নিয়ে আমরা একটু সামনে এগোই। মাসুদ ভাই। স্যার বলবো স্যার? হ্যাঁ বলেন। আমার জব হচ্ছে বডি টেম্পারেচার মেজারমেন্ট, আর এটা ইনক্লুডস দ্য ফলোইং টাস্ক। 1 নম্বর হচ্ছে পিপিই পরিধান করা, হ্যান্ড ওয়াশ অথবা হ্যান্ড স্যানিটাইজেশন, কালেক্ট ইকুইপমেন্ট অর টুলস, প্রিপারেশন দ্য ক্লায়েন্ট। 5 নম্বর আছে মেজার বডি টেম্পারেচার, 6 নম্বর আছে রেকর্ড টেম্পারেচার চার্ট, আর 7 নম্বরে সবগুলো গুছিয়ে রাখা। তো সবগুলো টাস্ক এলিমেন্ট আমি বললাম না, শুধু পিপি এরটাই বললাম। পিপি এর টাস্ক এলিমেন্ট আছে মাস্ক পরা, অ্যাপ্রন পরা, হ্যান্ড কভার পরা। ঠিক আছে, তাহলে আমরা তো সকলে বুঝতে পারছি আমরা করতে পারবো না। এরপরে অ্যাজ এ ট্রেনার হিসেবে কিন্তু আমাদের কাজ আসলে এইটাই হবে যে আমি যখন ট্রেনার পার্ট যেহেতু করতেছি, অ্যাজ এ ট্রেনার হিসেবে আমাদের কাজ হবে কিন্তু ওই সিএসকে ইন্টারপ্রিট করে জবে ভাঙা, সেই জব অনুসারে টাস্ককে ভাঙা এবং টাস্ক এলিমেন্টে ভাঙা আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু সামনে এগোই। হ্যাঁ জি স্যার। এখন এই জবের হচ্ছে মূলত 3টা কম্পোনেন্ট থাকে। ঠিক আছে, একটা হচ্ছে জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন, আর একটা হচ্ছে পার্সোনাল স্পেসিফিকেশন। জব ডেসক্রিপশনে বর্ণনা করা থাকে হচ্ছে আমাদেরকে মূলত কি কি করতে হবে, আর জব স্পেসিফিকেশনে হচ্ছে মানে আমাদের বর্ণনা করা থাকে হচ্ছে কোন কোন ধরনের দক্ষতা এবং টেকনিক আমাদের দরকার এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি কি, এইগুলো বর্ণনা করা থাকে। অ্যাটিটিউডের ভিতরে আর পার্সোনাল স্পেসিফিকেশনের ভিতরে থাকে হচ্ছে যে কোন কোন ধরনের অ্যাটিটিউড আর কি আমাদের লাগে, সেটা বর্ণনা করা থাকে হচ্ছে এইটা। আমরা এখানে মনে রাখতে হবে হচ্ছে আমাদের জবের কম্পোনেন্ট হচ্ছে 3টা: জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন এবং পার্সোনাল স্পেসিফিকেশন। ঠিক আছে, আবারও বলতেছি, জবের কম্পোনেন্ট হচ্ছে 3টা: জব ডেসক্রিপশন, স্পেসিফিকেশন আর হচ্ছে পার্সোনাল স্পেসিফিকেশন। স্যার একটু আরেকবার বলবেন? কম্পোনেন্ট অফ জব, জবের কম্পোনেন্ট থাকে হচ্ছে একটা জবের, আমরা যখন একটা জব লিখবো বা করব সেখানে 3টা কম্পোনেন্ট থাকবে। মানে ওই জবের জব ডেসক্রিপশন থাকবে, জব স্পেসিফিকেশন থাকবে আর পার্সোনাল স্পেসিফিকেশন থাকবে। মানে রিকোয়ার্ড অ্যাটিটিউড ওই যে থাকে, আমরা যখন লেভেল 1 দিয়েছি দেখবেন যে আপনাকে যখন জব শিট দিছে, স্পেসিফিকেশন শিট দিছে, তার নিচে লেখা থাকে
বা সিবিএলএম গুলা যখন আমরা পড়ছি তার নিচে লেখা থাকে যে রিকোয়ার্ড অ্যাটিটিউড আর কি, ঠিক আছে, এগুলা থাকে। স্যার স্পেসিফিকেশনটা কি, জব স্পেসিফিকেশন আর ডিসক্রিপশন? জব ডেসক্রিপশনে থাকে হচ্ছে আপনাকে কি করতে হবে, ঠিক আছে, যে ইউনিটস অফ দ্য ওয়ার্ক অফ দ্য জব, মানে এই টাস্কগুলা বর্ণনা করা থাকে হচ্ছে ডেসক্রিপশনে। স্পেসিফিকেশনে থাকে হচ্ছে কি কি রিকোয়ার্ড লাগবে এই জবটা করার জন্য, হোয়াট স্কিলস আর মানে কম্পোনেন্ট বা টুলস অ্যান্ড ইকুইপমেন্ট কি কি লাগবে সেগুলো হচ্ছে স্পেসিফিকেশনে বর্ণনা করা থাকে। আর পার্সোনাল স্পেসিফিকেশনে বর্ণনা করা থাকে হচ্ছে বিহেভিয়ারিয়াল জায়গাগুলা, যেমন পিপিই পড়তে হবে লেখা থাকে, এটা হচ্ছে পার্সোনাল স্পেসিফিকেশন। কারণ পিপি কিন্তু অ্যাটিটিউড, দ্যাট ইজ নট এলিমেন্ট অর টাস্ক বা অর জব, এটা কিন্তু অ্যাটিটিউড। পিপি আপনাকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা হচ্ছে আলাদা হিসাব, সেটা একটা স্কিলস, বাট পিপি আপনাকে পড়তে হবে একটা কাজ করার আগে, এটা হচ্ছে অ্যাটিটিউড। যে পার্সোনাল স্পেসিফিকেশনটা থাকবে আর কি। আমি কি ক্লিয়ার করতে পারছি ভাই? জি স্যার। ওকে, তাহলে সামনে এগোই। এই যে এই যে এই যে স্যার, স্যার জব ডেসক্রিপশন হচ্ছে আমি যে জবটা করব সেইটা, হ্যাঁ, আর জব মানে জব ডেসক্রিপশনে হচ্ছে বর্ণনা করা থাকবে যে আমাকে কি করতে হবে এবং সেটার ধাপ সমূহ এগুলো আর কি। অর্থাৎ স্যার এরকম হইতে পারে যে আমি একজনের ডায়াবেটিস চেক করব, তার বয়স এত, তাকে এত ইনসুলিন দিতে হবে। তাকে কত ইনসুলিন দিতে হবে সেটা তো স্পেসিফিকেশনে থাকবে, মানে রিকোয়ারমেন্ট, টেকনিক অ্যান্ড রিকোয়ারমেন্ট। জব ডেসক্রিপশনে থাকবে হচ্ছে ওই যে আপনি যেটা বললেন যে ইনসুলিন মাপতে হবে, তাই না? তো ইনসুলিন মাপতে হবে, এইটাই হচ্ছে জব ডেসক্রিপশন। এখন ইনসুলিন মাপা তো ছোট একটা জব, এই জন্য হয়তো এক লাইনে হয়ে যাচ্ছে বা ই করা যাচ্ছে, তাকে ইনসুলিন মেপে সেটা রেকর্ড রাখতে হবে এরকম। এখন কিভাবে মাপবেন ধাপসমূহ হয়তো ডেসক্রিপশনে বর্ণনা করা থাকতে পারে, ঠিক আছে? জি স্যার। কিন্তু কত ইনসুলিন দিবেন এটা হচ্ছে স্পেসিফিকেশনে যাবে। স্পেসিফিকেশন আছে আছে স্যার আমার কোনটা পরে কোন কাজগুলো করতে হবে এবং কি কি ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে সেগুলা। কি কি ইনস্ট্রুমেন্ট গুলো না, কোনটার পরে কোনটা করতে হবে এটা ডেসক্রিপশনে, আর স্পেসিফিকেশনে হচ্ছে মেজারমেন্ট গুলা থাকবে যে হ্যাঁ এই যে ধরেন যে কত ইনসুলিন দিতে হবে এটা স্পেসিফিকেশনে থাকবে, ডেসক্রিপশনে বলা থাকবে যে ইনসুলিন দিতে হবে, কিন্তু কি পরিমাণ ইনসুলিন দিতে হবে এটা বর্ণনা থাকবে স্পেসিফিকেশনে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন এইটাকে এখানে? ওকে, তাহলে সামনে এগোই, কোশ্চেন থাকলে পরেও করতে পারবেন, সমস্যা নাই। আমাদের সিবিটি সিস্টেমের কিছু কমন টার্মস আছে, আমরা যেটা হচ্ছে যে আরপিএল, আমরা জানি যে রিকগনিশন অফ প্রিয়র লার্নিং, এটা হচ্ছে আরপিএল। তারপরে আছে হচ্ছে সিবিটি, কম্পিটেন্সি বেসড ট্রেনিং বলা হয়, সিবিএ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, সিএস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এগুলো তো আমরা সবাই জানি তাই না? সিবিসি কম্পিটেন্সি বেসড কারিকুলাম, পারফরমেন্স বেসড এডুকেশন। এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে আমরা এই শব্দগুলো বহুত ব্যবহার করব। আরপিএল, সিবিটি, সিবিএ, সিএস, সিবিসি, এইগুলো আমরা সব মানে সামনে বহুত ব্যবহার করব, ঠিক আছে? ওইখানে দেখো বাবা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা এলিমেন্ট কিন্তু আমরা শেষ করে ফেলছি আমাদের মানে সিবিএল মনে, সেই এলিমেন্টটা ছিল হচ্ছে টার্মিনোলজি, তাই না? আমরা যদি সিএসটা একটু দেখি তাহলে সিএস এর 1 নম্বর সিবিএলএম এর প্রথম
ইয়াটা ছিল হচ্ছে আমাদের এইটা যে টিভেট টার্মিনোলজিস। তো সেই টার্মিনোলজিস গুলো আমরা একটু জানার চেষ্টা করছি, আরো কিছু টার্মিনোলজিস আছে যেগুলো আমরা একটু পরে দেখবো আর কি, এইগুলো আমরা আর একটু পরে দেখবো। এখন আমাদের রিলেভেন্ট পলিসিস যেটা আছে, এই আমাদের এই টিভেটের অনেকগুলা পলিসি আছে, সেই পলিসিগুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব আর কি, যে পলিসিগুলা কি কেন। তো আমরা জানি যে আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি আছে এনএসডিপি বা বাংলাদেশ দক্ষতা উন্নয়ন নীতি, এটা অলরেডি 21 সালে ভার্সন বের হয়ে গেছে। প্রথম ভার্সন ছিল হচ্ছে 2011 সালে প্রথম আমাদের এনএসডিপি বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি প্রকাশ পায় আর কি। তো সেই এটাকে যদি আমরা একটু সংজ্ঞায়িত করতে চাই, যে এটা মূলত এটা হচ্ছে একটা গাইডিং বুক যা আমাদের বাংলাদেশের এডুকেশন সেক্টর প্লাস আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে পাবলিক এবং প্রাইভেট সেক্টরটাকে কিভাবে ফ্যাসিলিটেট করবে, ইমপ্রুভ করার জন্য এর ফাইন্যান্সগুলো কোন জায়গা থেকে আসবে, কিভাবে এটা বাস্তবায়ন হবে, লক্ষ্যমাত্রা কি হবে, এই সবগুলা যে গাইড বুকে থাকে সেটাই হচ্ছে আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি বা এসডিপি। এটা জাস্ট এসডিপি কি সেটা আমরা একটু জানার জন্য বললাম। আমাদের মূল জায়গার হচ্ছে প্রত্যেকটা পলিসির একটা বৈশিষ্ট্য থাকে, কিছু এলিমেন্ট থাকে। তো এনএসডিপির ফিচার বা বৈশিষ্ট্যগুলো হচ্ছে এইগুলো, যে এইটা মানে এনটিবিকে ফ্রেমওয়ার্কটাকে দাঁড় করাবে বা এনটিবিকে ফ্রেমওয়ার্ক থাকবে, ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট হবে কম্পিটেন্সি বেসড, কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম থাকবে, ইন্ডাস্ট্রি সেক্টরের স্কিল ডেভেলপমেন্টকে স্ট্রেন্থেনিং করবে, অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশনটা তারা সংগ্রহ করবে এবং সেটা নিয়ে অ্যানালাইসিস করবে, কম্পিটেন্ট সার্টিফাইড ইনস্ট্রাক্টর এবং ট্রেনার তৈরি করবে। হ্যাঁ, তারপরে আমাদের ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্টকে আরো ইফেক্টিভ ও ফ্লেক্সিবল করবে, অ্যাপ্রেন্টিসশিপটাকে আরো বেশি এক্সটেন্টিভ করবে, আরপিএল করবে, অ্যাক্সেস ফর আন্ডার প্রিভিলেজড গ্রুপ, আমাদের আন্ডার প্রিভিলেজড গ্রুপের টিভেট সেক্টরে অ্যাক্সেসটা সুনিশ্চিত করবে। এই পলিসিতে যেহেতু আরপিএল বর্ণনা আছে বলে কিন্তু এখন সারা দেশে 2015 সালের পর থেকে আইএলওর স্কিলস 21 প্রজেক্টের আওতায় হিউজ পরিমাণে কিন্তু আরপিএল শুরু হয়, এবং সেটারই এক্সটেনশন প্রসেস হচ্ছে এই যে অ্যাসেট প্রজেক্টে যে আরপিএল গুলা হচ্ছে, এগুলা কিন্তু এই পলিসিতে কিন্তু ডিফাইন করে দেওয়া আছে যে আরপিএল করতে হবে এত সালের ভিতরে এতগুলো আরপিএল, এরকম আর কি। তো এইটা একটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন যে এনএসডিপির ফিচার বা বৈশিষ্ট্যগুলা কি কি। আর আমাদের এই এনএসপিটা কিছু পলিসি অ্যাড্রেস করে থাকে, প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন অ্যান্ড ফ্লেক্সিবল মার্কেট ড্রাইভিং একটা করে থাকে। তারপরে ন্যাশনাল রিকগনাইজ কোয়ালিফিকেশনটা আমাদের একটা ইস্যুস যেটা নিয়ে কাজ করতেছে বা স্ট্র্যাটেজিক এরিয়া, কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা একটা স্ট্র্যাটেজিক এরিয়া, যে স্ট্র্যাটেজিক এরিয়াতে হিউজ কাজ হচ্ছে। কোয়ালিটি অ্যাসুর করা, যে আমাদের যে প্রোগ্রামগুলো হচ্ছে এগুলোতে যেন কোয়ালিটি নিশ্চিত হয়, সেইটা আমাদের সেই স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করবে এনএসডিপিতে বর্ণনা করা আছে। লেবার মার্কেটটা আগেই বলছি, আর টিভেট ইনস্ট্রাক্টর অ্যান্ড ম্যানেজার যে কম্পিটেন্ট, এটা এই স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করবে। এছাড়া আরো কিছু আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, সিবিএলএম 1 এর ভিতরে আছে আর কি। ওই যে টিবেট ফাইন্যান্সিং ইন্ডাস্ট্রিয়াল, এই যে আজকে বাংলাদেশে এত প্রজেক্ট কেন, এই পলিসিতে যে টিবেট ফাইন্যান্সিং এর একটা গাইডলাইন বলা আছে বলে আজকে হচ্ছে এই ইয়াটা মানে এত জোর দিছে আর কি, যে আমাদের টিবেট প্রজেক্ট গুলার উপরে। আমরা যেটার আন্ডারে করতেছি রোল আপ এনএসডিএ, এখন যদিও এটা কিন্তু এনএসডিসি ছিল আর কি, মানে মূলত এনএসডি দিয়ে পরে হয়েছে, অথরিটিটা পরে হয়েছে, আগে ছিল হচ্ছে এনএসডিসি কাউন্সিল। তো এনএসডি এর মূলত রোল হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি ট্রেনিং এবং ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট করা, সোশ্যাল স্ট্যাটাসটাকে এনহ্যান্স করা, পাবলিক এবং প্রাইভেট ইনস্টিটিউটটাকে সমান সুযোগ দেওয়া, এবং ইন্ডাস্ট্রি সেক্টরের স্কিল ডেভেলপমেন্ট সেক্টরকে স্ট্রেন্থেনিং করা, যার কারণে কিন্তু যে আইএসসি প্রতিষ্ঠিত হয়েছে, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আমরা যেটাকে বলি। এনএসডিএ কিন্তু এর আগে থেকে হচ্ছিল, কিন্তু এনএসডিএ এসে এটাকে আরো ফরমেশন এবং স্ট্রেন্থেনিং করার জন্য কিন্তু কাজ করতেছে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল গুলাকে।
এরপরে আছে একটা ছবি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। এতক্ষণ কিন্তু তাত্ত্বিক পড়াগুলো পড়লাম, এগুলা সব তাত্ত্বিক পড়া। এগুলার আরো কিছু ইলাবোরেট এক্সপ্লেনেশন দেখবেন যে আপনাদের সিবিএলএম এ দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? আপনারা একটু গো থ্রু করে গেলে, একবার করে রিডিং করে গেলেই বুঝবেন আর কি। এখানে বোঝার তেমন কিছু নাই আর কি। ওকে, আমরা কি একটা চিত্র দেখতে পাচ্ছি? জি স্যার। চিত্রে কি দেখতে পাচ্ছি? নিশ্চয়ই কিছু দেখতেও পাচ্ছি। জি পাচ্ছি স্যার। একটু বলেন তো কি দেখতে পাচ্ছেন? ইকুইটি আর ইকুয়ালিটির পার্থক্য। এক কথায় বলে দিলেন, ইকুইটি আর ইকুয়ালিটি পার্থক্য। কে বললেন? আমি স্যার। রাকিবুল। আপনি কি এর আগে কোনো সামহাউ বা ট্রেনিং করছেন? না, এটাই ফার্স্ট। এটাই ফার্স্ট। কিন্তু এই রিলেটেড নিশ্চয়ই কোনো মানে বিষয় করছেন। থ্যাংক ইউ, আপনি সঠিক বলছেন যে ইকুইটি আর ইকুয়ালিটির পার্থক্য। এখন আমরা যদি একটু এক্সপ্লেইন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বাম পাশের চিত্রটাতে যদি দেখেন, সবাইকে আমরা সমান জিনিস দিয়েছি, মানে একই মাপের তো। এতে কেউ অনেক বেশি উঁচু হয়ে গেছে, কেউ ঠিক আছে, কেউ নিচু হয়ে গেছে, সমান দিয়েছি। কিন্তু পক্ষান্তরে ডান পাশের চিত্র দেখা যাচ্ছে যে কাউকে বেশি, কাউকে কম, কাউকে মোটেই দেওয়া হয়নি। এতে সবাই কিন্তু খেলাটা দেখতে পাচ্ছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি। ইকুইটি ইজ বেটার দেন ইকুয়ালিটি। হ্যাঁ, ইকুয়ালিটি হচ্ছে আমি সবাইকে সমান দেব, যার দরকার না তাকেও দিব, ততটুকু দেব, যার বেশি দরকার তাকেও মানে ওই সম পরিমাণ সবাইকে দিয়ে যাবো। আর ইকুইটি বলতেছে নো, এটা করা যাবে না, যার যতটুকু দরকার তাকে ঠিক ততটুকু দিব। ঠিক আছে? হ্যাঁ, তো ইকুইটি হচ্ছে সেই পলিসি যে পলিসির মাধ্যমে সকলের লার্নিং এনভায়রনমেন্টটাকে এনশিওর করা যায়। আমাদের কাইনেস্টিক বলি, মানে আমাদের একটা ক্লাসরুমে বা একটা এনভায়রনমেন্টে বিভিন্ন রকমের মানুষ থাকে। যেমন কেউ হয়তো একবার বললেই বোঝে, কাউকে 2 বার বোঝানো লাগে, কাউকে 5 বার বোঝানো লাগে। কেউ খুব কুইক লার্নার, একবার বললেই ধরতে পারে। কেউ একটু স্লো, যে হ্যাঁ তাকে একটু সময় লাগে, তাকে একটু ধীরে ধীরে বললে বিষয়টা বোঝা যায়। আবার কেউ আছে যে না, একবার বললে এই যে ক্লাসে বলতেছি সে তো বুঝবেই না, পরবর্তীতে তিনি কি করবেন, ওই ক্লাস রেকর্ড অথবা পুরো বিষয়টা উনি আবার একটু নিজের মতো করে রিড আউট করে নিজের মতো করে বুঝবেন। তো এই যে যে বিষয়গুলা, তা এই বিষয়গুলোকে সমন্বয় করার পলিসিটাকে বলা হচ্ছে ইকুইটি পলিসি। যে একবারে বোঝা যাচ্ছে, ওকে ফাইন, ওকে আমরা দ্বিতীয়বার বোঝানো দেবো, কিন্তু যে 2 বার লাগতেছে তাকে আমাকে অবশ্যই 2 বার বুঝাইতে হবে, কারণ তার ওইটা প্রয়োজন। তো এই এনভায়রনমেন্টটা এনশিওর করার পলিসিটাকে বলা হয়েছে ইকুইটি পলিসি। ঠিক আছে? আমরা কি মানে ক্লিয়ারলি বুঝতে পারছি বাবা? জি স্যার, বুঝছি। ওকে, এখন ইকুইটি পলিসি আমাদের কিছু মানে রিপ্রেজেন্টেটিভ গ্রুপকে অ্যাড্রেস করে দিছে যে কাদের জন্য মূলত প্রযোজ্য হতে পারে। সেগুলো হচ্ছে যে পিপল উইথ লো লেভেল অফ এডুকেশন, ওমেন, পারসন উইথ ডিসএবিলিটি, পিডব্লিউডি বলি আমরা, ওয়ার্কিং অ্যাডলসেন্স, পিপল অফ লেস ডেভেলপমেন্ট এরিয়া, যারা আসছে আর কি রুরাল এরিয়া থেকে বা রুরাল কমিউনিটি, এইসব জায়গা থেকে হচ্ছে যারা আসে, তাদের জন্য আমাদের ইকুইটি পলিসিটা হয়তো প্রয়োজন হতে পারে আর কি। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট সম্পর্কে বলা আছে, বিটিবি অ্যাক্ট, এনএসডি অ্যাক্ট, এগুলা হচ্ছে আপনার সিবিএলএ মনের পেজ নাম্বার 32 এবং 33-এ বলা আছে। ঠিক আছে? এটা আমরা দরকার নাই। এইগুলা আপনারা একটু কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, এটা আপনারা একটু দেখে নেবেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন। আরটিও বা রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, এটা আমরা আসলে মানে আমরা কি বুঝি আরটিও, বা এখন তো আমরা এনএসডি তে বলি টিএসপি। সো এটাও আমাদের এখন আর খুব বেশি দরকার নেই। অ্যাপ্রেন্টিসশিপটা হচ্ছে, আমি যদি খুব সহজে বলি,
যে কাজ করতে করতে শেখা, মানে রিয়েল ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করতে করতে শেখাটাকে বলা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। না বাবা, এটা না, এটা না, এটা না, এটা না, আর আল্লাহ, নাই নাই নাই, এটা না, থাক বাবা, তুমি ওটা নিয়ে খেলো। যে তোমারটা, সরি, আসলে ওই ছেলেটা এসে একটু ইয়ে করতেছিল। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। একটু আমি একটু 2 মিনিট একটু সময় নিচ্ছি, হ্যাঁ একটু। বাবা এটা না, রে বাবা, আসেন। ওকে, যেটা বলতেছিলাম যে অ্যাপ্রেন্টিসশিপটা হচ্ছে যদি বলি যে রিয়েল ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করতে করতে সেই কাজটা শেখাটাকে বলা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। তার একজন উস্তাদ থাকবে, সে রিয়েলি কাজটা তার উস্তাদের মাধ্যমে করতে থাকবে, সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। এবং অ্যাপ্রেন্টিসশিপে কিন্তু ওই লার্নার কিন্তু মজুরিও পাবে আর কি। হ্যাঁ, সে যদি মজুরি না পায় তাহলে কিন্তু আমরা সেটাকে ইন্টার্নশিপ বলতে পারি, অ্যাপ্রেন্টিসশিপ না। হ্যাঁ, অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপ দুটোর ভিতরে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। দ্যাট উইল নট মেক এনি আদার সেন্স। আমরা একটু জেনে রাখি, যেহেতু আমরা টিবেট সেক্টরে কাজ করবো, এই জন্য আমাদেরকে জানা আর কি, ঠিক আছে? আর আরপিএল তো আমরা জানি, রিকগনিশন অফ পিওর লার্নিং, যেটা হচ্ছে যে রিকগনিশন অফ পিওর লার্নিং এর মূল এজেন্ডা বা মানে ভিত্তি যেটা, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। স্যার শোনা যাচ্ছে। স্যার একটা প্রশ্ন ছিল, অ্যাপ্রেন্টিসশিপ আর ওই ইন্টার্নশিপের কি একটা পার্থক্য বললেন? অ্যাপ্রেন্টিসশিপে মূলত যিনি লার্নার তাকে পে করা হয়, ঠিক আছে? আর ইন্টার্নশিপ হচ্ছে উইদাউট পে, মানে অন দা জব বাট উইদাউট পে আর কি। হ্যাঁ, বুঝাইতে পারছে? আচ্ছা, অন দা জব আর অফ দা জব, এটা আমরা দুটো শব্দ শুনছি কি এর আগে? অন দা জব আর অফ দা জব। স্যার একটু বুঝিয়ে বলেন স্যার। ওকে, অন দা জব হচ্ছে ওই যে অন দা জবটাকে মূলত অ্যাপ্রেন্টিসশিপ বলা হয়, যে আপনি কাজ রিয়েল ওয়ার্ক প্লেসে, আমরা তো ক্লাসরুমে হচ্ছে কেটা করি, ডামি করি। ধরেন এই যে কেয়ার গিভিং এর ক্ষেত্রে, কেয়ার গিভিং আপনি যখন ট্রেনিং করছেন 3 মাস বা 2 মাস, যেটাই হোক না কেন, ক্লাসরুমে কিন্তু আপনি যে টেস্ট বা যে কাজগুলা করছেন এগুলা স্যাম্পল বেসিসে, মানে রিয়েল ক্লায়েন্ট না, রিয়েল পেশেন্টও না। কিন্তু আপনি এখান থেকে কাজটা শিখে যখন হসপিটালে গেছেন, হসপিটালে যে রিয়েল একজন ক্লায়েন্ট বা পেশেন্টকে যখন হ্যান্ডেল করতেছেন, তার কাছ থেকে সরাসরি ব্লাড স্যাম্পল কালেক্ট করতেছেন, তখন কিন্তু সেটা হচ্ছে ইন্টার্নশিপ। এই ইন্টার্নশিপে যখন হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে পে করতেছে, তখন সেটা হয়ে যাচ্ছে আর কি অ্যাপ্রেন্টিসশিপ। এটাই মানে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ, অন দ্য জব ট্রেনিং, এগুলো মোটামুটি কাছাকাছি, জাস্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে এক এক রকম বলা হয়। তো অন দ্য জব ট্রেনিং হচ্ছে আপনি ওই যে রিয়েল ওয়ার্ক প্লেসে রিয়েল কাজটা যখন করতেছেন, তখন সেটাকে বলা হচ্ছে অন দ্য জব ট্রেনিং। আর অফ দ্য জব ট্রেনিং হচ্ছে আপনি যখন ক্লাসরুম বেস করতেছেন, তখন সেটাকে বলা হচ্ছে অফ দ্য জব ট্রেনিং, ঠিক আছে? হ্যালো, জি স্যার, বুঝছি স্যার। স্যার, অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্টার্নশিপ বলতে, অ্যাপ্রেন্টিসশিপ হলো পে করা হচ্ছে না, বাট ইন্টার্নশিপে পে করা হচ্ছে অফিসিয়াল এনভায়রনমেন্টে। এটাই কি পার্থক্য নাকি? অ্যাপ্রেন্টিসশিপে পে করা হচ্ছে, ইন্টার্নশিপে পে করতেও পারে, নাও পারে। আচ্ছা আচ্ছা, জি স্যার, ওকে। ওকে, রিকগনিশন অফ পিওর লার্নিং, আরপিএল, আমরা এটা আগে থেকেই যে বলতেছি যে
আমরা অনেকে আরপিএল সম্পর্কে জানি শুনি। এটা হচ্ছে পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদান। আরপিএল মানেই ফ্রি না কিন্তু, ঠিক আছে? আমাদের একটা ট্রেন্ড দিয়ে হতে পারে যে আরপিএল মানে হচ্ছে ফ্রি না। আরপিএল হচ্ছে একটা সার্টিফিকেশন পদ্ধতি ইন এ সিবিটি সিস্টেম। সেটা হচ্ছে যে আমি কাজ জানি, সো আমার ফর্মাল ট্রেনিং এর দরকার নাই, বাট আই নিড এ সার্টিফিকেট। দেন আমি যে অ্যাসেসমেন্টে বসতেছি বা অ্যাসেসমেন্টের পদ্ধতিটা হচ্ছে আরপিএল, যে আমি আরপিএল মোডে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে সনদপ্রাপ্ত হতে পারি। আর একটা বলতেছে আরটিও ভার্সন। আরটিও ভার্সনের অ্যাসেসমেন্ট পদ্ধতিটা হচ্ছে এরকম যে আমি ট্রেনিং, আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি কাজ জানি না, তাহলে আমার ট্রেনিং লাগবে। তখন আমি কি করতেছি যে 3 মাসের ট্রেনিং করে বা 6 মাসের ট্রেনিং করে প্রথমে কাজটা শিখতেছি, দেন অ্যাসেসমেন্টে বসতেছি, ঠিক আছে? তাহলে আরপিএল এবং আরটিও হচ্ছে মূলত একটা অ্যাসেসমেন্ট পদ্ধতি থেকে ইন্ডিকেট করা হচ্ছে। আরটিও পদ্ধতিটা বলা হচ্ছে যে যার কোনো অভিজ্ঞতা নাই, ফ্রেশ, তাকে ট্রেনিং প্রদান করার পরে অ্যাসেসমেন্টের মাধ্যমে সনদায়ন করা হচ্ছে। আর আরপিএল হচ্ছে না, আমি জানি, আমি কাজ জানি, আমার অভিজ্ঞতা আছে, কিন্তু আমার সনদ নাই, তখন আমি 2 দিনের ওরিয়েন্টেশন নিচ্ছি এবং 1 দিন অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করে আমি সনদায়িত হচ্ছি। আরটিও এবং আরপিএল এর পার্থক্যটাকে আমরা বুঝতে পারছি? জি স্যার। তাহলে আরপিএল এ আমরা এসে ট্রেনিং করতে, বা আমাদেরকে কেউ যদি বলে যে আরপিএল এর, আপনি ধরেন অ্যাজ এ ট্রেনার হিসেবে আপনাকে জিজ্ঞাসা করলো যে একজন ক্যান্ডিডেট যে স্যার আরপিএল এর ট্রেনিং করান কয়দিন, তাহলে আমরা অ্যান্সার কি দিব? আরপিএল এ ভাই ট্রেনিং হয় না, আরপিএল ওই 2 দিন হচ্ছে ওরিয়েন্টেশন হয়। আপনি কাজ জানেন, কিন্তু সিবিটির স্ট্যান্ডার্ডের সঙ্গে আপনার কাজটাকে অ্যালাইন করা এবং এই অ্যাসেসমেন্ট পদ্ধতিটা আপনাকে বর্ণনা করার জন্য এই 2 দিন হবে ওরিয়েন্টেশন, নট ট্রেনিং। ক্লিয়ার? কিন্তু আমরা ট্রেনিং ইনস্টিটিউট গুলা প্রয়োজনের খাতিরে বা মানে যে কোনো কারণেই হোক না কেন আরপিএলটাকে বানাই ফেলছি ট্রেনিং, কিন্তু এটা ট্রেনিং হওয়ার কথা ছিল না, এবং ট্রেনিং হওয়ার কথাও না। সিবিটি বলতেছে যে দক্ষ লোকরাই আরপিএল এ আসবে, কিন্তু কয়জন দক্ষ লোক আসলে আরপিএল করতে আসে? ওকে, তাহলে আরটিও আরপিএল আমরা বুঝলাম। আপনি যখন অ্যাসেসমেন্ট নিতে যাবেন, আপনার অ্যাটেন্ডেন্স খাতায় টিক দেওয়া লাগে আরটিও না আরপিএল। এখন আমাদের টিবেট অর্গানাইজেশনের বা ইনস্টিটিউটের ক্লায়েন্ট কারা? এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল লার্নার, স্টুডেন্ট, অ্যাপ্রেন্টিস, ট্রেনিস, যারা অ্যাসেসমেন্ট নিতে আসবে তারা, এন্টারপ্রাইজ আর ইন্ডাস্ট্রি, মানে তারাও আমাদের ক্লায়েন্ট। আর মানে এই ট্রেনিং এর সঙ্গে অ্যাসেসমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে জড়িত সকলে আমাদের ক্লায়েন্ট হতে পারে। তবে আমি যখন প্রশ্ন করি যে আসলে অ্যাজ এ ট্রেনিং ইনস্টিটিউট বা অ্যাজ এ ট্রেনার আমাদের ক্লায়েন্ট কারা, আমাদের ক্লায়েন্ট কারা আপনাদের কাছে কি মনে হয়? স্টুডেন্ট স্যার। আচ্ছা, আর কারো কোনো ধারণা? ট্রেনিস। ওকে, আর কারোর কোনো ডিফারেন্ট ধারণা আছে কিনা? এই ট্রেনিস অথবা স্টুডেন্ট মানে ব্যতীত কারো কোনো ডিফারেন্ট ধারণা আছে কিনা? ওকে, আমি মনে করি আমার ক্লায়েন্ট হচ্ছে ইন্ডাস্ট্রি, মানে অ্যাজ এ ট্রেনিং ইনস্টিটিউট আর অ্যাজ এ ট্রেনার হিসেবে। এটা হচ্ছে মানে আমার পারসেপশন যে আমার ক্লায়েন্ট হচ্ছে আমার ইন্ডাস্ট্রি। এখন কথা হচ্ছে যে কেন
দেখেন স্টুডেন্ট হচ্ছে আমার প্রোডাক্ট, হ্যাঁ, মানে আমি একজন ফ্রেশ ট্রেনি আসতেছে, তাকে আমি কি করতেছি, ট্রেনিং করাচ্ছি। আলটিমেটলি ট্রেনিং করানোর পর সে কোথায় যাচ্ছে, তার লক্ষ্য কোথায়? ইন্ডাস্ট্রিতে যাওয়া। ইন্ডাস্ট্রিতে যাওয়া। তা সেটা যদি হয় তাহলে আমার ক্লায়েন্ট কারা? আমার প্রোডাক্ট হচ্ছে আমার ট্রেনিস, আর আমার ক্লায়েন্ট হচ্ছে আমার ইন্ডাস্ট্রি। এটা আমার কাছে মনে হয় আর কি, যে কারণ আমার প্রোডাক্ট যেখানে বিক্রি করব সেই তো আমার ক্লায়েন্ট, তাই না? তাহলে আমার প্রোডাক্টটা কিভাবে তৈরি করতে হবে? আমার ক্লায়েন্টের এক্সপেকটেশন অনুসারে। আমরা মানে বাংলাদেশের টিভেট ইনস্টিটিউট গুলা এই পারসেপশনটা ক্লিয়ার না থাকার কারণে, উদ্দেশ্যটা ক্লিয়ার না থাকার কারণে আসলে আমরা এগোতে পারতেছি না। অবশ্যই বিজনেস করব, আমি কোটি টাকা ইনভেস্ট করে একটা ট্রেনিং ইনস্টিটিউট করছি, ডেফিনেটলি আমি বিজনেস করব, বাট হাউ? তাকে টার্গেট করে যে ট্রেনিস্টটা আমার কাছে আসতেছে তাকে কি আদৌ আমি আমার ক্লায়েন্টের উপযোগী করে তৈরি করতেছে কিনা, এটা কিন্তু আমরা অ্যানালাইসিস করি না। শুধু কি হয়েছে, জব করতে পারতেছে না, জব চাচ্ছে না, জব হচ্ছে না, সেটা। সামান্য মেথোডোলজি ট্রেনিংটা দিয়ে যদি আমরা মানে চিন্তা করি যে অনেকেই এই মেথোডোলজি ট্রেনিং করাচ্ছে, আমি গত 1 বছরে 2টা ব্যাচ করাইছি মাত্র। মানে আমার সময় হয় না বা আমার আইডিওলজির সঙ্গে সবাই মিলাইতেও পারে না। যখনই শোনা যে সময় লাগবে 1 মাস, 1.5 মাস, 2 মাস, তখন মানে অনেকেই আসে না। কিন্তু যাদেরকে করিয়েছি তারা সকলে এখন অ্যাসেসমেন্টও পাচ্ছে এবং সুনামের সঙ্গে অ্যাসেসমেন্টও করতেছে এবং তাদের সুনামও আছে। তাহলে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড, যে চাহিদা এই সেক্টরে, সে চাহিদা অনুসারে কিন্তু তাদেরকে তৈরি করা হয়েছে। তা ভালো কিছু করতে গেলে তো সময় লাগবেই, অর্থ ব্যয় করতে হবে, টাইম, মানি, তারপরে পরিশ্রম, সবই ইনভেস্ট করা লাগে ভালো কিছু করতে হলে। তো আমরা যারা এখানে আছি, কথাগুলো এই কারণেই বলা যে এই মেথোডোলজি ট্রেনিংটা শুধু একটা ট্রেনিং এবং সার্টিফিকেশন না, নিজেদের ভিতরে কিছু আইডিওলজি সেট করা, কিছু স্ট্র্যাটেজিক জায়গা সেট করা যে কিভাবে এই জায়গাগুলোতে কাজ করতেছে। তো আমরা যারা এখানে কাজ করতেছি আমাদের প্রত্যেকেই এই সেক্টরটাকে মানে ক্যারি অন করতে হবে, নেক্সট এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমার ভিতরে যদি এই সেক্টরের আইডিওলজি, উদ্দেশ্য, অবজেক্টিভস, ভ্যালুস যদি ক্রিয়েট না হয় এই ট্রেনিং এর মাধ্যমে, তাহলে মেথোডোলজি ট্রেনিং করে আসলে লাভ নাই। আর এই মেথোডোলজি ট্রেনিংটা একেবারে অতটা সস্তা জিনিসও না, এটা খুবই ভ্যালুয়েবল একটা জিনিস। যারা অনুধাবন করতে পারছেন বা পারে তারা মানে এর থেকে অনেক কিছু করে ফেলতে পারছে, ঠিক আছে, আপনার লাইফ স্টাইল চেঞ্জ করে দিতে পারে। এই জন্য এই কথাগুলো বলা। আর আমাদের একটু সামনে এগোই, সামনে এগোয় যদি আমরা দেখি যে আমাদের ট্র্যাডিশনাল ট্রেনিং এবং কম্পিটেন্সি বেস ট্রেনিং এর ভিতরে কিছু পার্থক্য আছে। যেমন ট্র্যাডিশনাল ট্রেনিং হচ্ছে কন্টেন্ট বেস, কম্পিটেন্সি বেস ট্রেনিং হচ্ছে কম্পিটেন্সি বেস মানে দক্ষতা নির্ভর। আর ট্র্যাডিশনাল ট্রেনিংটা হচ্ছে টাইম বেস, আর কম্পিটেন্সি বেস ট্রেনিংটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি বেসড। আর ট্র্যাডিশনাল ট্রেনিংটা হচ্ছে গ্রুপ নিড হয়, আর কম্পিটেন্সি বেস ট্রেনিংটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নিড। আর ডিলেড ফিডব্যাক আর কম্পিটেন্সি বেসড হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক, মানে সঙ্গে সঙ্গে যেদিন অ্যাসেসমেন্ট সেই দিনই রেজাল্ট। আর কিন্তু ট্র্যাডিশনাল ট্রেনিং এ দেখা আজকে পরীক্ষা দিচ্ছি 3 মাস পর যে রেজাল্ট হচ্ছে। এইটাই হচ্ছে মূলত যে বিষয়গুলা, সেই বিষয়গুলো এবং এর সঙ্গে আমাদের যেটা হচ্ছে যে সিবিএলএম অনের যে জায়গাগুলা, সেই জায়গাগুলা আলোচনার জায়গাগুলা এখানেই। আর বাকি যেটুকু আছে বা ওইগুলা হচ্ছে ইলাবোরেটলি ডেসক্রাইব করার জায়গা, ওইখানে বোঝার থেকে নিজেদের পড়ে আত্মস্থ করার জায়গাটা বেশি, এই আর কি। শেষের দিকে এসে একটু ফার্স্টে গেলাম, কারণ এগুলো আমরা সকলেই জানি, এখানে যারা আছে সবকিছু মোটামুটি বুঝি। তারপরেও যদি কোথাও যদি আপনারা আটকে যান তাহলে সেই জায়গাগুলো আমরা পরে আলোচনা করি। এগুলো ন্যারেটিভ ডিসকাশন বা এগুলা মানে ন্যারেটিভ বিষয়, তো ডিসকাশন বা লজিক্যাল জায়গাগুলো বোঝার জায়গা কম, এই জন্য একটু ফার্স্টে হয়ে গেলাম। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন বা মতামত বা অভিমত? Anyone else?
নাকি কিছু বলার নাই, রাত হয়ে গেছে? স্যার জি আপু বলেন। স্যার স্কিলটা আবার একটু বলা যাবে? স্কিলসটা ওকে, ট্রাই করতেছি। আগে একটু অন্যান্য সবার মতামত নিয়ে নি। মাসুদ ভাই কিছু বলবেন? স্যার আমার টিভেটের নিয়ে একটা ছিল, কোশ্চেন ছিল যে ফর্মাল লার্নিং, ইনফর্মাল লার্নিং আর নন ফর্মাল লার্নিং, এই বিষয়টা আমি বুঝতে পারিনি। আর একটা হচ্ছে কম্পোনেন্ট অফ অ্যাটিটিউডের ক্ষেত্রে কোনেটিভটা বুঝতে পারি না স্যার। আচ্ছা, ফর্মাল লার্নিং, ইনফর্মাল লার্নিং, আর একটা কি বললেন? নন ফর্মাল লার্নিং। এটা কি আমার আজকে প্রেজেন্টেশনে ছিল, আলোচনার বিষয় ছিল? স্যার এটা টিভেটের ওখানে আমি পাইছিলাম স্যার, সিবিএল এ। ও সিবিএলএম এ পাইছিলেন, ওকে। আচ্ছা, আর কারোর কোনো? মাসুদ ভাই আসতেছি, উত্তর আসতেছে। স্যার আরটিওটা ওইটা আমি একটু মানে বুঝতে সমস্যা হয়েছে। ওইটা কি স্যার এইভাবে বললে কি হবে যে বিটিবি এবং এনএসডিএ নিবন্ধিত ট্রেনিং প্রতিষ্ঠানকে মানে যেটা ট্রেনিং প্রতিষ্ঠান থেকে অ্যাসেসমেন্ট দিয়ে কম্পিটেন্ট হওয়াকে আরটিও বলে, এইরকম কি বললে হবে স্যার? না না, আরটিও মানে হচ্ছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন বলে, কিন্তু এনএসডিএ তো এখন আর আরটিও বলে না, এনএসডিএ অন্য একটা ভাষা বলে, সেটাই মুহূর্তে মনে পড়তেছে না। কিন্তু অ্যাসেসমেন্ট প্রসেস এটা দুইটা মোডে হয়, মানে টোটাল অ্যাসেসমেন্ট একজন ক্যান্ডিডেট এনএসডিএ বলি বা এখন তো বিটিবি নাই, এনএসডিএ তে দুইটা মোডে সনদায়িত হতে পারে, মানে সার্টিফিকেশনটা পেতে পারে। একটা হচ্ছে আরটিও মোড বলি, আর একটা হচ্ছে আরপিএল মোড বলি। আরটিও মোডটা হচ্ছে যেখানে আগে প্রথমে তাকে 3 মাস ট্রেনিং করতে হবে, মিনিমাম 360 ঘন্টা বা ওই সিএস এর নমিনাল আওয়ারটা কভার করতে হবে ট্রেনিং করে। আর আরপিএল মোডে বলতেছি যে না, আমি ডিক্লেয়ার করতেছি যে আই এম এক্সপেরিয়েন্সড, আমি কাজ জানি, আমার একটা সার্টিফিকেট দরকার, তখন যাচ্ছে আরপিএল মোডে। মানে আরপিএল মোডে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগে। আমি জানি না আপনারা আপনাদের লেভেলটা কোন মোডে দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেওয়া লাগছে, আশিস দা? জি স্যার, একটা সার্টিফিকেট দিতে হয়েছে। হ্যাঁ, মানে আপনি এক্সপেরিয়েন্সড হন আর না হন, একটা সার্টিফিকেট দেওয়া লাগছে। তো ওইটা হচ্ছে আরপিএল মোডে। এখন আপনি যদি আরটিও মোডে দিতেন তাহলে আপনাকে 3 মাস আগে রেজিস্ট্রেশন করা লাগতো, কারণ মানে আপনি ট্রেনিং করেন আর না করেন 3 মাস আগে রেজিস্ট্রেশন করবেন। ওই রেজিস্ট্রেশনের বয়স 3 মাস হবে, অনলাইনে রেজিস্ট্রেশন এনএসডিএর, তখন আপনি অ্যাসেসমেন্টে বসতে পারবেন। মানে দ্যাটস কল আরটিও মোড। মানে আপনি 3 মাস আগে রেজিস্ট্রেশন করছেন, ট্রেনিং করছেন, দক্ষ হয়েছেন, এরপরে বসতেছেন। আমি কি বুঝাইতে পারছি আশিস দা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, এবার ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, সুপ্তি আপুর প্রশ্নটা আসে। সুপ্তি আপু কি ছিল যেন প্রশ্নটা? স্যার স্কিল মানে স্কিলটার সংজ্ঞাটা আপনি বুঝতে পারেন না, বা আমি যেটা দেখাইছি সেটা বুঝতে পারেন না, তাই তো? এইটা তো ওকে। স্কিলের সংজ্ঞা বলতে আমি বুঝাইছি যে আপনি এইখান থেকে ধরেন এইটুকু যদি আপনার এইটুকু বাদ দেন, টু পারফর্ম অ্যান অ্যাক্টিভিটি ইন দ্য প্রেসক্রাইব ম্যানার। এই প্রেসক্রাইব ম্যানারটা বলতে বোঝাচ্ছে হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে আপনি যে স্ট্যান্ডার্ড বলে দিবেন বা ক্লায়েন্ট এক্সপেকটেশন। তারপরে কি ফর অ্যাচিভিং ডিজায়ার্ড আউটপুট অর আউটকাম, মানে আমার যে কাঙ্ক্ষিত আউটপুট বা আউটকামটা চাইছে সেটা উইদিন এ স্পেসিফিক টাইম, মানে সুনির্দিষ্ট একটা সময়ের ভিতরে। তার মানে আমি কাজটা করতে পারলেই হবে না, সেই কাজটা প্রেসক্রাইব ম্যানার অনুসারে হতে হবে, কাঙ্ক্ষিত আউটপুট বা আউটকাম আসতে হবে, এবং সেটা অবশ্যই সুনির্দিষ্ট সময়ের ভিতরে। আচ্ছা, ধরেন আমরা অনেক সময় জামা বানাই তো, তাই না, টেইলরের কাছ থেকে। ঈদের আগে আপনি জামা বানাই দিতে গেছেন, দর্জি খুব ভালো, আপনার এলাকার সেরা দর্জি, কুচি দিয়া জামা খুব ভালো বানায়।
আপনি গেছেন, আপনি বললেন যে ভাই আমার সামনে 3টা কুচি হবে, পিছনে 3টা কুচি হবে। ও লোক শুনে লিখে রাখলো। আবার বললেন যে হাতার এই মানে এই পুটেও এমন ভাবে কুচি হবে যেন ওটা ফুলে থাকে, মানে একটু আগের কালে রাজা রাজরাদের মতো আর কি দেখা যায়, এরকম ভাবে বলে আসলেন। এবং ঈদের আগের দিন দিতে হবে। ঠিক আছে? তা এই জায়গায় যদি 3টা সিচুয়েশন আমরা চিন্তা করি, ঠিক আছে, আপনি কিন্তু প্রেসক্রাইব ম্যানার করে দিয়ে আসছেন, মানে আপনি বলে আসছেন যে সামনে 3টা কুচি, পিছনে 3টা কুচি, জামার হাতার পুটের ওইখানে কুচি হবে। হ্যাঁ, তো এইগুলা কিন্তু আপনার প্রেসক্রাইব ম্যানার। তাহলে আউটপুটটা হবে কি, সুন্দর একটা জামা হবে যেখানে কুচি দেওয়া থাকবে আর 2 হাতার ওই জায়গায় 2টা ফুলে থাকবে, এটা হচ্ছে আপনার আউটপুট। আর স্পেসিফিক টাইম বলে দিয়েছেন ঈদের আগের দিন। ঈদের আগের দিন জামা ঠিকই দিল, আপনি আনতে যা দেখলেন যে কুচি ঠিক মতো হয়নি। সামনে 2টা দিতে বলছেন, দেশে 6টা, পিছনে 3টা দিতে বলছেন, একটাও দেয়নি। তাহলে কি আপনি কি মানে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে কি খুশি হবেন আপনি? নিশ্চয়ই হবেন না। সেই জায়গাটা এখানে বলা হয়েছে যে আমি শুধু কাজটা করতে পারলেই হবে না, সেটা বর্ণনা অনুসারে ডিজায়ার্ড মানে ক্লায়েন্ট এক্সপেকটেশন অর স্ট্যান্ডার্ড অনুসারে করতে পারতে হবে, কাঙ্ক্ষিত আউটপুট আনতে পারতে হবে, এবং অবশ্যই সুনির্দিষ্ট সময়ের ভিতরে করতে পারতে হবে। এই জন্য কিন্তু আপনারা যখন স্কিলসের অ্যাসেসমেন্ট দিচ্ছেন বা যে কোনো অ্যাসেসমেন্টে সুনির্দিষ্ট কিন্তু একটা সময় থাকে। যেমন রিটেনে 1 ঘন্টা আমরা সময় দিই। কেন রিটেনে 1 ঘন্টা সময় দিই? আমি তো আনলিমিটেড টাইমও দিতে পারতাম। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা সময় কেন দেওয়া হয়? কারণ টাইমটা বাউন্ড। একটা জব কমপ্লিট করার জন্য আপনাকে সুনির্দিষ্ট একটা সময় দেওয়া হয়, এবং সেটা অবশ্যই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুসারে একটা মানে টাইম, এমন একটা সময় দেওয়া হয় যেন সেটা স্ট্যান্ডার্ড টাইম হয়, না কম না বেশি। আপনাকে সময়ের ভিতরে জবটা শেষ করতে হবে, এটাই নিয়ম। আপু কি বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, এবার আসে মাসুদ ভাইয়ের কোশ্চেনে। মাসুদ ভাইয়ের কোশ্চেন ছিল হচ্ছে অ্যাটিটিউডের কম্পোনেন্টের ভিতরে অ্যাফেক্টিভ, কগনিটিভ, কনেটিভ আর একটা সিভিলিয়েটিভ। কোনেটিভটা বুঝতে পারিনি। কনেটিভটা হচ্ছে ইনক্লিনেশন ফর অ্যাকশন। আপনি যে ট্রেনিং এ জয়েন করছেন, এটাই হচ্ছে কনেটিভ। আপনি প্রথমে অনুধাবন করলেন যে হ্যাঁ এটা তো করা দরকার, এটা হচ্ছে আপনার অ্যাফেক্টিভ। যে কোনো এক জায়গায় দেখছেন বা কারোর কাছে শুনছেন, কেউ আপনাকে ব্রিফ করছে, বা আপনি কোনোভাবে জানতে পারছেন যে হ্যাঁ এরকম একটা সুযোগ আছে, এই মেথোডোলজি করলে এই হয়, আপনাকে অ্যাফেক্ট করলো, আপনি ইমোশনালি আপনি অনুভব করলেন যে না এটা হয়তো আমার জন্য দরকার। তখন আপনি আরো ভালোভাবে খোঁজ খবর নিলেন, নিজেকে অ্যানালাইসিস করে কগনিটিভ স্টেজে চলে আসলেন যে হ্যাঁ মানে এটা আসলেই আমার দরকার। এই যে জোর দেওয়া যে আসলেই দরকার, এটা হচ্ছে কগনিটিভ। আর কনেটিভ হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আসলেই যেহেতু আমার দরকার, তাহলে আপনি এই প্রতিষ্ঠানকে খুঁজে বের করছেন, হয়তো দীপঙ্করদার সঙ্গে যোগাযোগ করছেন, তারপরে এই যে এই কোর্সে জয়েন করছেন, এটা হচ্ছে কনেটিভ। ঠিক আছে? আর ইভ্যালুয়েটিভ হচ্ছে এই কোর্স শেষে হচ্ছে ইভ্যালুয়েটিভ, যে আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ না আসলে এটার কোনো দরকার ছিল না, খামোকা টাকা পয়সা নষ্ট করলাম, সময় নষ্ট করলাম। আর অথবা হ্যাঁ না খুব ভালো হয়েছে, আসলে এটা দরকার ছিল। এইটা হচ্ছে ইভ্যালুয়েটিভ। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এইবার আসে হচ্ছে আপনার সিবিএলএম এর ওই কোশ্চেনে। আর একবার একটু বলেন কোশ্চেনটা। স্যার কোশ্চেন ছিল যে ইনফর্মাল লার্নিং, ফর্মাল আর নন ফর্মাল। ইনফর্মাল, ফর্মাল আর নন ফর্মাল। আচ্ছা, আপনি কি বুঝছেন? আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আগে একটু বুঝি, তারপরে আমি আমারটা বলতেছি। 14 পেজে স্যার। আমি সেটা বুঝছি, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা একটু আগে আমি একটু মানে বুঝে নেই আর কি। স্যার আমি বুঝছি ফর্মাল মানে হচ্ছে স্কুল কলেজে পড়া, মানে যেখানে একটা স্ট্রাকচার থাকবে পড়াশোনার ক্ষেত্রে। আর ইনফর্মাল হচ্ছে যে এই যে আমরা টেলিভিশন, মুভি বা অন্য যে কোনো জায়গা থেকে
ইনফর্মাল বলি না যে ইনফর্মাল একটা নলেজ, এটা হচ্ছে কোনো স্ট্রাকচার থাকবে না, কোনো সময় থাকবে না, কোনো ধরাবাঁধা নিয়ম থাকবে না, আমি আমার মতো করে নলেজ গেইন করলাম, গ্যাদার করলাম। এইটা নন ফর্মাল সম্পর্কে আমার কোনো ধারণা নাই স্যার। আচ্ছা, ওকে। আপনি যে টিভেটের সংজ্ঞার ভিতর থেকে ওটাই করছেন যে এটা হচ্ছে জি স্যার, আপনাকে টিবেটের ওই যে একদম 3 নাম্বার লাইনে স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি যে টিবেট ইউজেস ফর্মাল, নন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লার্নিং আর কি। রাইট স্যার, রাইট স্যার। রাইট, ওকে। আপনি যেটা ওই যে কি যেন বলে যে নন ফর্মাল বললেন আর কি, ওইটা মূলত হচ্ছে আপনার ইনফর্মাল, মানে এটার কোনো প্ল্যান থাকবে না, অর্গানাইজ থাকবে না, কোনো অ্যাসেস থাকবে না, মানে অটোমেটিক ভাবে আপনি শিখতেছেন, মানে কাজ করতে করতে লাইফ এক্সপেরিয়েন্স আমরা যেটাকে বলি, এটা হচ্ছে ইনফর্মাল। ঠিক আছে? আর নন ফর্মাল যেটা, আর ফর্মাল তো আপনি যেটা বলছেন যে আমরা যেটা আর কি করতেছি যে আমাদের এডুকেশন সিস্টেম ইনস্টিটিউশনাল বেস এডুকেশন সিস্টেম। ঠিক আছে? আর নন ফর্মাল হচ্ছে এটাও এডুকেশনাল ইনস্টিটিউশনাল বেস হবে, বাট এর সুনির্দিষ্ট কোনো স্ট্রাকচার থাকবে না। মানে আমি আপনাকে যে কিভাবে বলতে পারি যে চাইল্ড লেবার মিটিগেশনের জন্য আমরা এখন একটা প্রজেক্ট করাচ্ছি, বুঝছেন? মাসুদ সাহেবকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি শুনছি স্যার। ওকে, আমরা জাপান টোবাকো ইন্টারন্যাশনালের একটা প্রজেক্ট করাচ্ছি। এটা হচ্ছে 30 দিনের 150 ঘন্টার টেইলরিং এর ট্রেনিং, টেইলরিং এন্ড ড্রেস মেকিং। ঠিক আছে? একযোগে 13টা সেন্টারে 540 জনের ট্রেনিং শুরু হয়েছে। একটা ব্যাচে 40 জন করে স্টুডেন্ট, ট্রেনার 2 জন। এটা কি মানে এটা এটা কিন্তু একটা স্ট্রাকচার, বাট অ্যাজ পার স্ট্যান্ডার্ড কি? অ্যাজ পার স্ট্যান্ডার্ড না, কারণ 150 ঘন্টায় আসলে কোনো মানে ট্রেনিং স্ট্রাকচার হয় না। হ্যাঁ, তারপরে 40 জনের জন্য 2 জন ট্রেনার, 5 ঘন্টা ট্রেনিং, এটা কিন্তু এটা কিন্তু একটা স্ট্রাকচার এবং ইনস্টিটিউশনাল, বাট দ্যাট ওয়াজ নট মিট ইন দ্য অফ দ্য কারিকুলাম। মানে এটা কিন্তু সুনির্দিষ্ট কোনো কারিকুলামের না, যে বা এনএসডি এর স্ট্যান্ডার্ডও ফলো করতেছি না, বিটিভির স্ট্যান্ডার্ডও ফলো করতেছি না, মানে কোনো স্ট্যান্ডার্ডই ফলো করতেছি না। আমরা আমাদের মতো করে একটা স্ট্যান্ডার্ড কিন্তু দাঁড় করিয়ে নিয়েছি, যেটিআর রিকোয়ারমেন্ট, বাজেট, তারপরে ওই লার্নারদের এনভায়রনমেন্ট, এই সব কিছু বিবেচনায় মাথায় রেখে আমরা কিন্তু আমাদের মতো করে একটা স্ট্রাকচার দাঁড় করায় নিয়েছি। এটা হচ্ছে নন ফর্মাল। বুঝছেন মাসুদ সাহেব? এটা হচ্ছে নন ফর্মাল। আর ইনফর্মাল হচ্ছে আপনি যেটা লাইফ এক্সপেরিয়েন্স করতেছেন, যে চলতি পথে শিখতেছেন, কাজ করতে করতে শিখতেছেন, আপনার কলিগের কাছ থেকে শিখতেছেন, ওইটা হচ্ছে ইনফর্মাল, আপনি যেটা নন ফর্মালের ক্ষেত্রে আছেন। আর ফর্মাল তো আমরা সবাই জানি, নাকি? জি স্যার। আই থিঙ্ক যে এটা আমরা সকলেই ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এবং টিভেট এই 3টা জায়গায় ইউজ হয়, মানে আমরা টিভেটটাকে টিভেটের লার্নিং বা এটা 3টা জায়গা থেকে আমরা নিতে পারি কোনো না কোনো ভাবে। স্যার আরেকটা ছিল, বলবো স্যার? জি জি। এটা হচ্ছে ওই ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল এন্ড সিভিটি, ওই স্লাইডটা কি দেখানো যাবে আর কি? শিওর। থ্যাংক ইউ স্যার।
স্যার এটা কত নম্বর সিবিএলএম এ আছে স্যার? এইটা আসলে ওইভাবে কোনো সিবিএলএম এ নাই, আমরা এটাকে ওই সিবিএলএম এ বা বিভিন্ন জায়গা থেকে ইন্টারপ্রিট করে এটাই করে রাখছি আর কি। থ্যাংক ইউ স্যার। জি ওকে, তাহলে আমরা কি আজকে মানে আজকের মতো কি শেষ করতে পারি? স্যার একটা কথা ছিল। জি স্যার, বলেন স্যার। স্যার আমাদের ক্লাস টাইমটা কি সবার মতামত নিয়ে বা এভাবে কি 8:30 বা 8টায় করা যায় কিনা? 8টায় করা যাবে না, 8টায় আমি নিজেই পারবো না আসলে, অনেস্টলি, যে আমি 8টায় আমি নিজেই পারবো না। 8:30 থেকে করলে 2-1 দিন আমার মিস হতে পারে বা মানে 9টা বেজে যেতে পারে। অ্যাকচুয়ালি মানে 9টায় হলে আমার জন্য আসলে অনেক সুবিধা হয়, না হলে আমার উপর একটু প্রেশার হয়ে যায় আর কি। এটা হচ্ছে সত্য কথা আর কি। আর স্যার আমি 9টা 9:30 পর্যন্ত ক্লাস নেই, সো আমার প্রবলেম হবে যদি 8টা 8:30 করেন, মানে আমার ক্লাস থাকে। তারপরও আমরা বুঝতে পারছি, তারপরে আমরা হয়তো মেজরিটিটাকে বিবেচনায় নিব, কিন্তু আমি মানে আমার কথাটাই আসলে বললাম, কারণ 8:30 হলে আমার নিজের জন্য একটু না বেশ ভালো প্রেশারই হয়ে যায় আর কি। আমি আজকেও আপনাদের সঙ্গে জয়েন করছি হচ্ছে মানে রাস্তায় থেকে মোবাইলে জয়েন করে, আপনারা সবাই করতে করতে বাসায় এসে আমি সঙ্গে সঙ্গে আর কি ল্যাপটপ ওপেন করছি, এবং আপনারা মানে কারণ আমার একটু বাইরে কিছু অ্যাক্টিভিটি বা কাজ সেরে আসতে আসতে মানে সময় লেগে যায় আর কি। তারপরে আমাকে ট্যুরে থাকতে হয়, ধরেন আমি যে আগামী সপ্তাহে বা পরশু দিনই হয়তো একবারে ট্যুরে বেরোবো হচ্ছে ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা হয়ে ওইখান থেকে যাব লালমনিরহাট। লালমনিরহাটে 1 দিন বা 2 দিন থেকে তারপরে ঢাকায় ব্যাক করব। তো ক্লাসে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই জন্য 8টা বা 8:30 হলে ওই ট্যুরে থাকলে অনেক সময় বিকালে মিটিং থাকে, সন্ধ্যার পরে কিছু কাজ থাকে, সেগুলো সেরে টেরে আমার রুমে আসতে আসতে 9টার আগে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। বাকিটুকু আপনাদের উপরে, আপনারা যদি বলেন সামহাউ আমাকে যত কষ্ট হোক না কেন ম্যানেজ করতে হবে, বাট 9টায় হলে আমার জন্য একটু সুবিধা আর কি। জি স্যার, সমস্যা নেই, এটা আসলে আমার পার্সোনাল ব্যাপার ছিল এই আর কি। আমি তো বললামই যে সবার মতামত বা সবার যেটা সুবিধা হবে, সমস্যা নেই। স্যার 9:30 বেশি দেরি হয়ে যায়, আর 8:30 বেশি আপনার জন্য একটু কষ্ট হয়ে যায়। 9টায় ঠিক আছে তাহলে স্যার, এটাই পারফেক্ট। স্যার আর একটা প্রশ্ন করতে পারি স্যার, পার্সোনাল প্রশ্ন? জি শিওর। স্যার যে বাবুটা প্রতিদিন আমাদের সাথে একসাথে ক্লাস করে, ওর নাম কি আর ওর বয়স কত? ওর বয়স হচ্ছে 16 মাস রানিং আর কি। ওর নাম হচ্ছে মাইসুন তাইব। ও আমার ফার্স্ট বেবি আর কি, ছেলে। মাশাআল্লাহ। না আমাদের সাথে ক্লাস করে তো এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ওই সারাদিন কাছে পায় না, এই সন্ধ্যার পরে যখন মানে পায় তখন একটু তো মানে আগ্রহ নিয়ে থাকে, ওই বসে থাকে আমার কোলে বসে থাকে, মাঝে মাঝে আর কি একটু এটা ধরাধরির চেষ্টা করে আর কি। থ্যাংক ইউ স্যার। জি মোস্ট ওয়েলকাম। ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে কি আমরা আজকের মতো শেষ করি? আর আজকের এই যে প্রেজেন্টেশনের পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তার আগে অবশ্যই ফাউজিয়া আপুকে আমি গ্রুপে অ্যাড করে নিচ্ছি আর কি। স্যার আমার একটা কথা ছিল। জি আপু বলেন। স্যার যেদিন ক্লাস থাকবে না, অফ থাকবে, আপনার সমস্যা হলে স্যার একটু আগে থেকে যদি একটু জানিয়ে দেন, মানে আমার জন্য একটু ভালো হয়। ওকে, অবশ্যই আগে থেকে জানিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আচ্ছা, অনেকে মনে হয় চলে গেছে। দীপঙ্কর দা, আমাদের প্ল্যান ছিল হচ্ছে এরকম, একটা সিবিএলএম শেষ হবে, আমরা হয়তো একদিন আর কি বিরতি নেব, তো সেই বিরতিটাকে আমরা নিব কিনা আর কি। মানে কালকে আমরা 1 নম্বর সিবিএলএমটা পড়বো সারাদিন, পরশুদিন যে আমরা হচ্ছে 4 নম্বর
সরি 2 নম্বর সিবিএলএমটা শুরু করব, ঠিক আছে? দীপঙ্কর স্যার আছেন? হ্যাঁ আপনি বলেন আছেন? স্যার, কি বলছেন? না বললে তো সবাই হ্যাং হয়ে থাকি। মনে হয় স্যার বিরতি না ওকে স্যার। নিলেও হয়। না স্যার একদিন বিরতি নেই না স্যার, না উচিত। আর কি। না, আমার মনে প্রথম হয় যে দিকে আমরা নেই স্যার, পরে আবার দেখা গেল নিলাম না। আগে প্রথম দিকে নেই, একটু কঠিন কঠিন মনে হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে দীপঙ্করদার গ্রুপে একটু নোটিশ করে দিবেন। আর দীপঙ্করদার প্রতি আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে গ্রুপে যখন আপনি কোনো মেসেজ থ্রু করবেন, বিহাইন্ড দ্য রিজনটা সহ থ্রু করবেন। যেমন আমি এর আগে মানে যেটা আর কি আমার নজরে পড়ছে, আপনি জাস্ট মেসেজ থ্রু করছেন যে আজকে ক্লাস হবে না। হ্যাঁ, তো এই আজকে ক্লাস হবে না, এই মেসেজে আসলে এইখানে আমরা যারা আছি আমরা সবাই একটু কিউরিয়াস থাকে যে কেন হবে না, কি কারণে হবে না। তাহলে বিহাইন্ড দ্য রিজন সহ যদি একটা মেসেজ থ্রু করেন, তাহলে আমার মনে হয় সকলের মনের কোশ্চেন গুলা থাকে না আর কি। হ্যাঁ, তো আপনি একটু কাইন্ডলি, যেহেতু আপনি এটা কোঅর্ডিনেট করতেছেন, এই জন্য আপনাকে বলা আর কি দীপঙ্কর দা। হ্যাঁ, একটা ফিডব্যাক জি বলতে স্যার, পারেন। জি স্যার, তো অবশ্যই স্যার। যখন আপনি এখন মেসেজটা একটু দিয়ে দিন যে আগামীকাল ক্লাস অফ থাকবে বিকজ অফ এই সিবিএলএম অনটা আমরা রিড আউট করব বাড়িতে, এবং পরশুদিন এই 1 নম্বর সিবিএলএম এর উপরে 10টা কোশ্চেনের একটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট হবে। ঠিক আছে, গুগল ফর্ম দিয়ে দেবো, আপনারা এই করবেন 10টা বা 15টা কোশ্চেনের। সেই ফরমেটিভ অ্যাসেসমেন্টটা সেরে তারপরে আমরা সিবিএলএম 2 শুরু করব। ঠিক আছে? জি স্যার। মানে আমি কালকে ছুটি কাটাবো আরামায়েশের জন্য না, এবার ঠিক বেটার আছে স্যার, এবার বেটার ঠিক আছে স্যার। প্রিপারেশনের জন্য, বেটার প্রিপারেশনের জন্য। ঠিক আছে, তো সেই প্রিপারেশনটা হচ্ছে কিনা সেটা হচ্ছে পরশুদিন ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো। ওকে, তাহলে কালকে রবিবার ক্লাস অফ, সোমবারে আমাদের হচ্ছে ক্লাস কন্টিনিউ হবে ফরমেটিভ অ্যাসেসমেন্ট সহ। আমি 1 ঘন্টা আগেই ফরমেটিভ অ্যাসেসমেন্টের লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব। আপনারা ফরমেটিভ অ্যাসেসমেন্ট দিয়ে নিজেদের মতো করে প্রস্তুত নিয়ে রাখবেন 1 ঘন্টার ভিতরে, যেন আমরা করতে পারি আর কি, যে ক্লাস শুরু হওয়া মাত্র ওইটা নিয়ে আলোচনা করার পর আমরা পরবর্তীতে ক্লাস শুরু করতে পারি আর কি। ঠিক আছে? জি স্যার। অনেকে গ্রুপ থেকে লিভ নিছে বা ক্লাস থেকে, তারা যেন মেসেজটা পায় এই জন্য গ্রুপে আর কি দিয়ে দিয়েন। স্যার প্রশ্ন কি বাংলায় লেখা যাবে স্যার? যাবে, আপনার প্রশ্ন লেখা লাগবে না, আপনি টিক চিহ্ন মারলেই হবে। নাই স্যার। আমরা ওই মানে আধুনিক যুগ না, মাল্টিপল চয়েসই দিব, গুগল ফর্মে দিব, তো আপনি জাস্ট টিক চিহ্ন মারলেই দিবেন আর কি। ঠিক আছে স্যার, এমনি কি আমাদের যে ফাইনাল যে অ্যাসেসমেন্ট হবে সেখানে কি আমরা বা মানে প্রশ্নতে ইংলিশ হবে, সেখানে আমরা কি বাংলা ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ, বাংলা ব্যবহার করতে পারবেন অবশ্যই, কিন্তু সেটা অবশ্যই বোধগম্য হতে হবে, এবং কি যেন বলে যে টার্মিনোলজিস গুলা ইংলিশে হতে হবে। আপনি যদি সিবিটি দন্তস্বরস্বী বয়রস্বী টয়রস্বী লেখেন তাহলে হবে এটা না। হবে ঠিক স্যার। এইটাই আর কি, বাংলায় লেখা যাবে না, বিষয়টা সেটা না। আমরা অনেক সময় বাংলায় লিখতে যাই আরো জড়িয়ে ফেলি, অগোছালো করে ফেলি, দ্যাটস ওয়াই আর কি এটাই করা। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা কি আজকের মতো শেষ করতে পারি? জি স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।